তাহলে আমরা গত ক্লাসে আমাদের যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটাকে আমরা সংক্ষিপ্ত ভাষায় এসইও বলতেছি, সেই এসইওর যে তোমার হচ্ছে ব্রিফটা ছিল, যে এসইওটা কীভাবে কাজ করে এবং হচ্ছে গুগলে এসইও কত প্রকার, এসইওর আমরা কোন এসইওর আমরা শিখতে যাচ্ছি, ঠিক আছে, এই বিষয় নিয়ে আমাদের তোমার হচ্ছে কথা হয়েছে গত ক্লাসে। আচ্ছা, তো এখানে দুটো পার্ট, একটা হলো জেনারেল এসইও, একটা হচ্ছে লোকাল এসইও। তাহলে জেনারেল এসইও এবং লোকাল এসইওর মধ্যে যে পার্থক্য, এটা তো আমরা তো বুঝতে পারছি, তাই না? যে লোকাল এসইও জেনারেল এসইওর পার্থক্য শুধু হচ্ছে যে কিওয়ার্ডের মধ্যে। কিওয়ার্ডে যদি লোকেশন বা কোনো এরিয়া থাকতেছে, তখন আমরা ওটাকে নিচ্ছি লোকাল এসইওর ক্ষেত্রে, ওটাকে নিচ্ছি আমরা লোকাল এসইও। আর কিওয়ার্ডের মধ্যে যদি কোনো লোকেশন বা কোনো এরিয়া নেম না থাকে, তাহলে ওটা জেনারেল এসইওর মধ্যে পড়তেছে। আচ্ছা, এখন জেনারেল এসইও সহজ না লোকাল এসইও সহজ? জেনারেল এসইও লোকাল এসইও একইভাবেই এসইও করতে হবে ওয়েবসাইট, শুধু কিওয়ার্ডের পার্থক্য থাকতেছে। আর একটা বিষয় হচ্ছে যে জেনারেল এসইওটা হচ্ছে কি ওয়ার্ল্ড ওয়াইড এটা কম্পিটিশন থাকবে, ওয়ার্ল্ড ওয়াইড কম্পিটিশন। আর লোকাল এসইওর ক্ষেত্রে ওয়ার্ল্ড ওয়াইড কম্পিটিশন না, যে ছোট্ট একটা এরিয়া বা ছোটো একটা কান্ট্রি বা যখন একটা তোমার লোকেশনকে তোমার হচ্ছে কেন্দ্র করে লোকাল এসইওটা হবে। তাহলে জেনারেল এসইওটা আমরা নিয়ে আলোচনা করব না আমরা লোকাল এসইও নিয়ে আলোচনা করব? আমরা লোকাল এসইও নিয়ে আলোচনা করব। জেনারেল এসইও লোকাল এসির মধ্যে কোনো পার্থক্য নেই, পার্থক্য শুধু তো জিএমবির মধ্যে। জিএমবিটা আপনাকে লোকাল এসিতে করতে হয়, জেনারেল এসিতে করতে হয় না। আর কিওয়ার্ডের মধ্যে আপনার টার্গেটেড লোকেশন থাকে, টার্গেট লোকেশন থাকে না, এটাই। বাট জেনারেল এসিও যদি আপনি করতে যান, আপনি যদি জেনারেল এসিওর কাজ নেন, সেক্ষেত্রে তাহলে ওই কাজটার কতদিন ধরে করতে হবে বা কতদিন লাগতে পারে, এটার আসলে কোনো নির্ধারিত কোনো আমরা সময় বলতে পারি না। যদিও বা র্যাঙ্কিংটা নির্ভর করবে আসলে কিওয়ার্ডের উপর ভিত্তি করে। কিওয়ার্ডের কম্পিটিশন যত বেশি হবে তত র্যাঙ্কিং, হ্যাঁ সুইং করে দেওয়া আছে অবশ্য। আচ্ছা ঠিক আছে, আচ্ছা একবার কমাই দিছি আর কি। আচ্ছা, তাহলে জেনারেল এসইওটা আমরা নিয়ে আলোচনা করতেছি না, আমরা আলোচনা করবো লোকাল এসইও। জেনারেল এসইওটা যেহেতু কম্পিটিশনটা আসলে ওয়ার্ল্ড ওয়াইড কেন্দ্রিক হয়, আর আপনারা যেহেতু আসলে এককভাবে তো আপনারা কাজগুলো করবেন, তাই না? তো এর জন্য আসলে জেনারেল এসইওটা আপনাদের জন্য শো আপ হবে। জেনারেল এসইওর এই বিষয়টা তারা করবে যাদের একটা এজেন্সি বেস মানে একটা টিম আছে, তাদের জন্য আসলে জেনারেল এসইওটা পারফেক্ট। আর জেনারেল এসইওটা আসলে আরও বেশ কয়েকটা নেগেটিভ সাইড আছে, যেটা আমি যদি বলি যে অনেক সময় যেমন আমার কিন্তু ফ্রিল্যান্সিংয়ের যাত্রাটা শুরু হয় এসইও দিয়েই, এবং এসইও এবং র্যাঙ্কিং নিয়ে আমি কাজবাজ করার মানে প্ল্যান করি, ফাইবার সেভাবে করা, গিগ সেভাবেই দেওয়া। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম দেখা যায় যে ক্লায়েন্ট যে কিওয়ার্ডগুলো দিচ্ছে, ওই কিওয়ার্ডের কম্পিটিশনটা আসলে অনেক বেশি, ক্লায়েন্ট কিওয়ার্ডকে পরিবর্তন করতে চায় না। এখন আপনি এসইও করবেন, তাহলে তো আপনি যদি কিওয়ার্ডের কম্পিটিশন বেশি থাকে, তখন কিন্তু আমরা ওই কিওয়ার্ডটাকে একটু মডিফাই করে কম্পিটিশন একটু কমাই নিয়ে আসি, দেন আমাদের তারপরে কাজ করতে হয়। দেন অনেক ক্লায়েন্ট আসলে এই চেঞ্জটা করতে চায় না। আবার এখানে আরেকটা বিষয় থাকে যে এসইওর কাজগুলো কিন্তু মান্থলি বেসিসে হবে। আপনি যদি র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে চিন্তা করেন, তাহলে কিন্তু মান্থলি বেসিসে হবে। এখন যতদিন না র্যাঙ্কিং হচ্ছে ততদিন আপনার কাজ চলমান থাকবে। তো এখন এখানে আরেকটা বিষয় যেটা ফেস করতে হয়, যে ক্লায়েন্ট আসলে অতদিন পর্যন্ত মানে আপনাকে একটা বাজেটিংটার মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হয়। যেমন ধরেন আপনি মনে মনে চিন্তা করছেন যে এই কিওয়ার্ডে যদি আপনি ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করতে চান, মিনিমাম 1 বছর সময় লাগতে পারে, 1 বছর 6 মাস 8 মাস বা তারও বেশি সময় লাগতে পারে। ক্লায়েন্ট অতদিন পর্যন্ত অপেক্ষা করবে না, এবং অতদিনের একটা বাজেটও আপনাকে ক্লায়েন্ট দিবে না। বা এই ধরনের আরও বেশ কিছু সমস্যা হয় যে আপনার প্যাকেজের মধ্যে দেখা আছে, আমরা যে একটু মার্কেট প্লেসের মধ্যে একটু ঢুকেই, যে মানুষ আসলে কী করতেছে। গুগল টপ র্যাঙ্কিং, এখানে আমি গুগল টপ র্যাঙ্কিং লিখে সার্চ করলাম। এখানে আপনারা বেশ কিছু গিগ আমরা দেখতে পারবো। যেমন ধরেন যে এটা হচ্ছে লোকাল এসইও সার্ভিসের র্যাঙ্কিং, এটা লিঙ্ক বিল্ডিং, সবগুলি ব্যাকলিঙ্কের গিগুলো আগে আসতেছে।
এত ব্যাকলিংকের গিগ ভাই, মাথা নষ্ট। এইটার মধ্যে যাই, আচ্ছা এটা এটি করতেছে শুধু অন পেজ করে দিবে, দেখেন 20টা থেকে 30টা পেজ অন পেজ করে দিবে, র্যাঙ্কিংটা না। গিগের মধ্যে অনেকে ইয়া দিয়ে রাখে, প্রাইস দিয়ে রাখে যে আমি প্রিমিয়াম প্যাকেজে তোমার ওয়েবসাইটকে র্যাঙ্ক করাই দেবো, কিন্তু যে প্যাকেজটা থাকে আসলে আমরা ওই ধরনের একটা গিগই পাচ্ছিলাম না। দেখি এটার মধ্যে এটা কি এখন ওপেন করলাম না? যে আবার ইয়ার রিং দিছে, সেখান থেকে যা দেখতে হবে। আচ্ছা বিষয়টা হলো যে ফার্স্ট পেজ দেখি এই সম্ভবত র্যাঙ্কিংটা দিচ্ছে, মানে এখানে এসইওটা আসলে বললাম না যে অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল সব ধরনের। এই যেমন এই যে একটা জিনিস দেখেন আমরা এখানে পেয়ে গেছি অলরেডি, 3 কিওয়ার্ড র্যাঙ্কিং, 3টা কিওয়ার্ড দ্বারা ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করে দিয়ে মান্থলি এসইও সার্ভিস, 3 কিওয়ার্ড এভরিডে আই উইল ডু পিআর ব্যাকলিং, এটা হচ্ছে প্রোফাইল ব্যাকলিং। আচ্ছা এ হচ্ছে 7 কিওয়ার্ড। ও আচ্ছা এই ব্যাকলিংকের মাধ্যমে করবে এটা, মানে অলরেডি এসইও আছে, অলরেডি ওয়েবসাইট এসইও আছে, যে কিওয়ার্ডগুলো দ্বারা ওয়েবসাইটে এসইও আছে ওই কিওয়ার্ডগুলো থেকে 3টা কিওয়ার্ড দিয়ে সে র্যাঙ্কিং করে দেবে। তার জন্য এই যে ব্যাকলিং করতে হবে, সেই ব্যাকলিংগুলো করবে। আমি আপনাদের যে বিষয়টা বলতেছি সেটা হলো যে ধরেন আপনার প্যাকেজের মধ্যে বেসিক প্যাকেজে আপনার ব্যাকলিংকে সার্ভিস দেওয়া আছে, স্ট্যান্ডার্ডও আপনার ব্যাকলিং সার্ভিস দেওয়া আছে, প্রিমিয়াম প্যাকেজে আপনি বলতেছেন যে ওয়েবসাইটটাকে আপনি র্যাঙ্কিংয়ে নিয়ে আসবেন, টপ র্যাঙ্কিংয়ে নিয়ে আসবেন। এখন ধরেন ওইখানে বাজেট দিয়েছেন $200 বা বাজেট দিয়েছেন $300 বা ধরেন $400 দিয়েছেন বা ধরেন $500 দিয়েছেন, প্রিমিয়াম প্যাকেজে আপনার বাজেটটা $500, ওয়েবসাইটকে গুগলের ফার্স্ট পেজে নিয়ে আসার বাজেট। আচ্ছা তাহলে $500 আপনি বাজেট দিলেন, ক্লায়েন্ট আপনাকে যে কিওয়ার্ড দিল ওই কিওয়ার্ড দিয়ে আসলে 6 মাসেও র্যাঙ্কিংয়ে নিয়ে আসা সম্ভব হবে না, 6 মাসেও। তাহলে আপনার বাজেট কিন্তু একটাই 500, এই $500 জন্য এই $500 দিয়ে আপনাকে 6 মাস ধরে কাজ করতে হবে। এখন তবুও কিন্তু মানে আমরা আশা করতে পারি না যে 6 মাসের মধ্যে আসবে, কারণ একটা ওয়েবসাইট গুগলের ফার্স্ট পেজে র্যাঙ্কিং হতে মিনিমাম যদি লোকাল এসইওর যদি হয় তাহলে সেক্ষেত্রে 6 মাসের আগেই আসা সম্ভব। অনেক সময় লোকাল এসইওর কিওয়ার্ড যদি কম্পিটিশন কম থাকে 1 মাস, 1.5 মাস, 2 মাসের মধ্যেই নিয়ে আসা যায়। বাট যদি জেনারেল কিওয়ার্ড দিয়ে আপনি র্যাঙ্ক করতে চান সেক্ষেত্রে মিনিমাম 6 মাসের উপরে আপনাকে সময় ব্যয় করতে হবে, কারণ সে র্যাঙ্কিংটা নির্ভর করে আসলে কিওয়ার্ডের কম্পিটিশনের উপর। কিওয়ার্ডের কম্পিটিশন যদি লো থাকে খুব দ্রুত হবে, আর কিওয়ার্ডের কম্পিটিশন যদি হাই থাকে তাহলে সময় লাগবে। আচ্ছা তাহলে যেহেতু আপনারা সিঙ্গেল পার্সন হিসেবে আপনারা কাজ করবেন, আপনাদের জন্য আসলে লোকাল এসইওটা পারফেক্ট হবে, কারণ আমরা তো বললাম জেনারেল এসইওটা একটা টিম ওয়াইজ যারা কাজ করে তাদের জন্য আসলে পারফেক্ট। আর এখানে যখন আপনি লোকাল এসইওর 2-4টা 5টা যখন 10টা আপনি সাইড র্যাঙ্কে নিয়ে আসতে পারবেন তখন আপনার জেনারেল এসইওর মধ্যে কনফিডেন্সটা এমনিতেই গ্রো হয়ে যাবে। আর যদি আপনার যদি ধরেন যে ভালো একটা বায়ার পেয়ে যান বা ভালো যদি বায়ার পেয়ে যান, তার বাজেট নিয়ে সমস্যা নেই, আপনি কাজ করতেই থাকেন, সেক্ষেত্রে তো কোনো সমস্যা নেই। তার জন্য আমরা জেনারেল এসইও সার্ভিসটাই দেবো। আর এখানে মান্থলি চুক্তি $250, $300, $400 এইভাবে চুক্তি ওয়াইজ আপনার কাজ হবে। কোনটা? হ্যাঁ হ্যাঁ, আমরা তো জাস্ট এই যে জেনারেল এসইও না লোকাল এসইও দুইটা যে পার্থক্য, যে হচ্ছে কোনটা সহজ বা কোনটা তাড়াতাড়ি করা যাবে এই বিষয় নিয়ে কথা বলতেছি। না না, এটা তো আপনি যেখানেই আপনি এসইও শেখেন না কেন হয়তো আপনাকে যে কোনো একটা সিএমএসি দেখাবে, যেমন আমি দেখাবো ওয়ার্ডপ্রেস দিয়ে, ওয়ার্ডপ্রেস। কিন্তু একটা ওয়েবসাইট একটা যদি আপনি ফুল এসইও শিখতে চান তাহলে একটা ওয়েবসাইটে বিভিন্ন সিএমএসি তোমার তৈরি হয়, উইক্স হয়, স্কোয়ার স্পেস হয়, তাই না, আবার শুধু স্কোয়ার হয়। তো আপনি যেখানে আপনি এসইও কোর্স করেন না ওই ওয়ার্ডপ্রেসই দেখাবে, আমি ওই ওয়ার্ডপ্রেসটা দিয়ে দেখাবো। কিন্তু আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে আপনাকে আগে শুরুটা করতে হবে, কারণ ওয়ার্ডপ্রেসটা একটু সহজ। দেন আস্তে আস্তে যখন আপনার ওয়ার্ডপ্রেস 2, 4, 5টা 10টা আপনি কাজ করে ফেলবেন, আস্তে আস্তে আপনি উইক্সও বুঝে যাবেন, আপনি শপিফাইও বুঝে যাবেন।
কিন্তু আপনি কোনো কোথাও আসলে আচ্ছা আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে দেখবো আর কি। তাহলে দেখেন এমনিতে আমি আসলে আমাকে যদি আপনারা বলেন যে আমরা কি এই এসইও নিয়েই সামনে আগাবো কি না, আমি এটা সাজেস্ট করব না। কারণ কি জানেন, আমি সাজেস্ট করবো আপনাকে সেটাই, যেহেতু আমরা ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস সার্ভিসটা শিখছি, আমাদের কাছে যদি ফেসবুক অ্যাডস গুগল অ্যাডসের বায়ার আসে, আমরা তার ওয়েবসাইটটা যদি ওই এসইও না থাকে আমরা তাকে এসইও সার্ভিস আলাদা করে দিতেই পারি। যেমন আমি যেমন এটা একটা সেকেন্ডারি অপশন, যে আমরা একই ক্লায়েন্টকে মাল্টিপল সার্ভিস দেওয়ার একটা অপশন আমরা এটাকে ধরে রাখবো। বাট এসইও নিয়ে আপনি আগান না। কারণ আসলে কি, যেমন আমার যেটা হয়েছে কেরিয়ার যে ঘটনাটা ঘটছে, আমি কিন্তু এসইও দিয়ে শুরু করছি। তাহলে এসইও দিয়ে যখন আমি শুরু করলাম তখন আসলে বেশ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি। কিওয়ার্ডের সাথে একটা হচ্ছে কিওয়ার্ডের সাথে বলতেছে না, কিওয়ার্ডের কম্পিটিশন বেশি, কিওয়ার্ড চেঞ্জ করা যাচ্ছে না, আবার বাজেটটা আসলে সেভাবে আমাকে সে দিবে না, আবার অনেক সময় দেখা যায় যে সময় সে অতদিন ধরে দিবে না। ঠিক আছে, এই যে সমস্যাগুলো ফেস করি। তারপরে আমি আসলাম কি, এই ধরনের একটা টেন্ডেন্সি তোমার হচ্ছে ইয়ার মধ্যে কাজ করলো যে আমি যদি ফেসবুক অ্যাডস গুগলের সার্ভিসটা যদি দেই, তাহলে ফেসবুক অ্যাডসের বায়ার তারা ওয়েবসাইট তৈরি করে আপনার কাছে আসবে প্রোডাক্টের অ্যাডস দেওয়ার জন্য। তাহলে তার ওয়েবসাইটটা তো এসইও সাধারণত থাকে না, ম্যাক্সিমাম ওয়েবসাইট পাবেন এসইও থাকে না। ঠিক আছে, তো তাদেরকে তো আমি আলাদা করে আমি এসইও সার্ভিসটা দিতেই পারবো। কিন্তু এসইওর জন্য যদি বায়ার আপনার কাছে আসে, তাকে আপনি ফেসবুক অ্যাডস গুগলের সার্ভিস দিতে পারবেন না। কারণ সে জানে যে এসইওর মাধ্যমে লং টাইম গুগলের ফার্স্ট পেজে থাকা যায়, এটাই হলো এটাই বেস্ট অপশন ফেসবুক অ্যাডস গুগল অ্যাডসের থেকে। পরে আমি মুভ করলাম হলো ফেসবুক অ্যাডসের দিকে। ফেসবুক অ্যাডস আস্তে আস্তে গুগল অ্যাডস, এবং এই যে ক্লায়েন্টগুলো আসতো ওদের ওয়েবসাইটটা এসইও থাকতো না, দেন আমি আবার অন পেজের অফার করতাম। আমি র্যাঙ্কিংয়ের অফার না, আমি শুধু অন পেজের অফার করতাম। অন পেজ শেষ করে আমি অ্যাডসটা শেষ করে কাজ ডেলিভারি শেষ, ঝামেলা শেষ। হ্যাঁ শেষ, কাজ শেষ। এটা আসলে কি, এই পদ্ধতিতে যদি আপনি যান তাহলে আপনি একই ক্লায়েন্টকে মাল্টিপল সার্ভিস দিতে পারবেন। আর এখানে এসইওর যে আসলে ভালো দিক আছে, ভালো দিক যে নাই বিষয়টা এরকমও না। বিষয়টা হচ্ছে যেমন ধরেন আপনি যখন একটা ক্লায়েন্ট যখন আপনার কাছে অন পেজ করে নিল, আপনি অন পেজ সার্ভিস দিলেন, আপনি অফ পেজটাও জানেন। কিন্তু যে ক্লায়েন্ট এই এসইওর ক্লায়েন্টের সাথে দুই ধরনের হয়। একটা ক্লায়েন্ট এরকম ক্লায়েন্ট পাবেন যারা আসলে শুধু ওয়েবসাইটটা এসইও করে অন পেজ করে নিয়ে এসে চলে যাবে, মানে তার দরকার ওয়েবসাইটটা সুন্দর করে তার কিওয়ার্ড দ্বারা অপটিমাইজেশন করে নেওয়া, র্যাঙ্কিংটা তার দরকার নেই, এরকম অনেক ক্লায়েন্ট পাওয়া যায়। আবার অনেক ক্লায়েন্ট তার ফুল ওয়েবসাইটকে র্যাঙ্কিং করাতে হবে। ঠিক আছে, আবার যেমন ধরেন যে যদি আপনি যদি অন পেজ জানেন, অফ পেজ পারেন, তাহলে যে ক্লায়েন্ট মানে র্যাঙ্কিং করাতে চায় তখন কিন্তু তাকে অন পেজে সার্ভিস দেওয়ার পর আপনার ব্যাকলিঙ্ক সার্ভিস আপনি চলে যেতে পারবেন। মানে র্যাঙ্কিং করা যে প্রসেসটা, ব্যাকলিঙ্কগুলো করতে হবে, এই ব্যাকলিঙ্কগুলো আপনি করতে হবে। আবার মনে করেন যে যদি তার ওয়েবসাইটের মধ্যে কোনো যদি ত্রুটি থাকে, সে মনে করেন যে এসইও করতে করতে অনেক সময় ধরে যাচ্ছে, যার পরে এখন সে বলতেছে তো আমার তো আসলে ইনস্ট্যান্ট ট্রাফিক দরকার, তুমি তো এসইও করতেছো অনেক ধরে হলো, এখনও কোনো র্যাঙ্কিং আসতেছে না সাইট, তাহলে এক কাজ করো, ফেসবুক অ্যাডস দিয়ে দাও 1 মাস বা 15 দিন। এটা যদি জানেন তাহলে এটাও কাজে লাগাতে পারবেন। কিন্তু এসইওর আসলে সুবিধা অনেক সুবিধা আছে, কিন্তু আসলে এটা যদি আপনি ট্যাকেল দিতে পারেন সেক্ষেত্রে ভালো, কিন্তু ট্যাকেল না দিতে পারলে। এবং আর একটা বিষয় হচ্ছে যে মান্থলি বেসিসে কাজগুলো হয়ে থাকে, এটা একটা ভালো একটা দিক। প্রতি মাসে আপনার যদি ধরেন যে যদি ক্লায়েন্টের সাথে 1 বছরের চুক্তি হয়, প্রতি মাসে আপনাকে পেমেন্ট দিয়ে যাবে। কিন্তু এখানে একটা বিষয় হলো, আপনি কখনোই এই সাইটগুলোর ক্ষেত্রে আবার কখনোই একটা গ্যারান্টি ওয়াইজ কোনো কথাবার্তা বলা যায় না। আপনি ধরেন যে 1 বছর র্যাঙ্কিং করে দিতে পারেন, কিন্তু 1 বছরে পারলেন না, সেক্ষেত্রে কিন্তু 1 বছরের টাকাটা যে আপনি নিছেন, যদি ক্লায়েন্ট ভালো হয় তাহলে তো সাইটে তো অবশ্যই কোনো ইমপ্রুভ তো হবেই। সেই ইমপ্রুভটা যখন দেখবে তখন তো সে চলে যাবে যে না সন্তোষ, অন্তত কাজ তো হয়েছে। কিন্তু যদি কিছুই সে যদি খারাপ ক্লায়েন্ট হয়, তাহলে কিন্তু ওই টাকা সব আপনাকে দিতে হবে। হ্যাঁ, বাইরের হলে তো সেই বিষয় আলাদা, কিন্তু মার্কেট প্লেসে হলে তো বাধ্য আপনাকে দিতেই হবে। মার্কেট প্লেসে হলে তো দিতেই হবে। হ্যাঁ, একটা রিস্কি সার্ভিস আর কি। আর একটা বিষয় যেমন আরও এরকম হয়ে থাকে যে যেমন ধরেন যে কাজ করতে যাচ্ছেন এখানে কাজগুলো কিন্তু আসলে কি অন পেজটা তো আপনি একটা ওয়েবসাইটের অন পেজ একদিনই শেষ করতে পারবেন, টেকনিক্যাল এসইও করতেও সময় লাগে না। কিন্তু সমস্যা হচ্ছে এই অফ পেজের মধ্যে আপনি আজকে 10টা ব্যাকলিং করলেন, কালকে 15টা করলেন, 2 দিন 3 দিন নাই, 4 দিন নাই, আবার হুট করে আর একদিন 15-20টা করলেন। এভাবে আস্তে আস্তে ব্যাকলিংয়ের মাত্রাটা আসলে বাড়াইতে হয়। দেন এভাবেই আস্তে আস্তে সাইটগুলো আসলে র্যাঙ্কের দিকে চলে আসে। সুবিধাও আছে, তবে হ্যাঁ ব্যাকলিংটা আসলে ইম্পর্টেন্ট। তো ব্যাকলিং নিয়ে কিন্তু আমাদের এখানে কোনো কথাবার্তা হবে না, কারণ এটা হচ্ছে অফ পেজ এসইওর পার্ট। ব্যাকলিং তো অনেক প্রকার ব্যাকলিং 20-এর উপরে ব্যাকলিং।
তো এতগুলো নিয়ে কথাবার্তা বললে তো এই জন্য তো এটা একটা আলাদা কোর্সেই করা হয়, মানে এই যে এসিওটা অনেক যেহেতু বড় সেক্টর, এই জন্য এটা আলাদা একটা কোর্সেই করা লাগে, তাছাড়া আসলে না আসলে সম্ভব হয় না এই বিষয়গুলো কভার করা। আচ্ছা তাহলে হ্যাঁ, এটা অন পেজে কমপ্লিটলি শিখতে পারবো আমরা, একদম সাইটের মধ্যে ঢুকে কি কোথায় কী কী করতে হবে সবগুলো আমরা দেখবো এখানে। তারপর আসেন পরের পার্ট, তাহলে আমরা কী নিয়ে কথা বলতেছি, লোকাল এসিও, কিন্তু কাজ কিন্তু লোকাল জেনারেল একইভাবেই হবে, শুধু কিওয়ার্ডের পার্থক্যটা হচ্ছে। আচ্ছা, তো লোকাল এসিও কাজের শুরুর জন্য ক্লায়েন্টের কাছ থেকে যা যা রিকোয়ারমেন্ট আপনাকে নিয়ে রাখতে হবে সেটা হচ্ছে ওয়েবসাইটের ইউআরএল অ্যান্ড অ্যাক্সেস। ওয়েবসাইটের ইউআরএলটা আপনি ফার্স্ট অফ অল আগে নেবেন, নেওয়ার পর আগে দেখতে হবে যে তার যে কিওয়ার্ডটা আপনাকে দিল ওই কিওয়ার্ডের উপর ভিত্তি করে ওয়েবসাইটের মধ্যে কন্টেন্ট আছে কিনা, এটাকে প্রথম দেখতে হবে। দেখার পর যে কন্টেন্ট দেখার আগে আবার এটা আপনাকে প্রথমে দেখতে হবে যে ওয়েবসাইটটা আবার ওয়ার্ডপ্রেস কিনা। ওয়ার্ডপ্রেস না হয় যদি শৈবাই হয়, শৈবাইকে আপনি এখানে দেখতেছেন, বিপদে পড়ে যাবেন। এই জন্য ওয়েবসাইট থাকাটা আসলে খুব ভালো একটা সাইট, যদি এসইওটা কমপ্লিটলি শেখা যায়, শেখার প্রয়োজন মনে করেন তাহলে আসলে ওয়েবসাইট থাকা প্রয়োজন। তাহলে ওয়েবসাইটটা আসলে কোন সিএমএস দ্বারা তৈরি এটা তো আমরা চেক করতে জানি না ভুলে গেছি। whatcms.org-তে যে আমরা ওয়েবসাইট ইউআরএলটা প্রেস করলেই তো আমরা ওই ওয়েবসাইটটা কোন সিএমএস ধরি সেটা আমাদের বলে দেবে। তাহলে ওয়েবসাইটটা যদি অন্য সিএমএস দিয়ে হয়, ওয়ার্ডপ্রেসে যদি বাইরে হয়, তাহলে তো ক্লায়েন্ট চলে যাবে, আপনি তো পারবেনই না। প্রাথমিক অবস্থায় আপনার তো 8-10টা সাইডে আপনার ওয়ার্ডপ্রেস দিয়ে আগে কমপ্লিট করতে হবে, দেন আস্তে আস্তে না আপনার ওই এক্সপিরিয়েন্সের মাধ্যমে সেগুলো আপনি বাকিগুলো পারবেন। তাহলে ওয়েবসাইটটা যদি আপনার শরীফাই হয় তাহলে কাজ ওকে, দেন তারপরে আপনি কিওয়ার্ডটা নিলেন, কিওয়ার্ড নেওয়ার পর দেন তারপরে আপনি ওয়েবসাইটের অ্যাক্সেসটা নিয়ে নেন। এখন ওয়েবসাইটের অ্যাক্সেস আমরা দুইভাবে নিতে পারি, একটা হলো ওয়েবসাইটের লগ ইন ডিটেলস, তার ওয়েবসাইটে যে জিমেলটা এবং পাসওয়ার্ড আছে সেটার মাধ্যমে, আর একটা হলো জিমেলে অ্যাক্সেসের মাধ্যমে। তো আমরা তো অলরেডি জানি যে কীভাবে অ্যাক্সেস দেয়, তাই না, এবং কীভাবে লগ ইন করতে হয় সাইট, এটা তো আমরা জানি। আচ্ছা, তারপর হলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ডিটেলসটা আমরা নিয়ে নেব। তারপর হলো বিজনেসের গোল নেব আমরা, তার বিজনেসটা আসলে কী, তার উদ্দেশ্যটা কি সেটা শুনে নেব। তারপর অডিয়েন্স গোল, এটা আমরা শুনে নেব তার কাছ থেকে। সে কোন ধরনের এজের মানুষকে টার্গেট করে এটা আমরা শুনে নেব। টার্গেটের লোকেশন, সে কোন লোকেশনে র্যাঙ্কিংটা করাতে চাচ্ছে সেই বিষয়টা আপনি নিয়ে নেবেন। টার্গেটেড কিওয়ার্ড, তার কিওয়ার্ডটা কী সেটা, বিজনেসের নাম, ফোন নাম্বার, বিজনেসের প্রপার অ্যাড্রেস। তারপর হচ্ছে ফ্রি ভিপিএন ইউজ, এখানে যে ভিপিএনগুলো বলা হয়েছে এই কারণে বলা হয়েছে যে যখন একটা সাইটকে আপনি র্যাঙ্কিংয়ের দিকে লোকাল এসিও যখন র্যাঙ্কিংয়ের দিকে যাবেন তখন আসলে ওই দেশে ওর ওয়েবসাইটটা গুগল কি চোখে দেখে এটা আসলে দেখা উচিত। কারণ আপনি তো লোকাল গুগলে যে সার্চ ইঞ্জিনে যে মনে করেন যে সার্চ প্যাটার্নটা আছে সেটা যখন বাংলাদেশ থেকে আমরা যখন রংপুর থেকে সার্চ করবো তখন তো রেজাল্ট আসবে রংপুরের, বিষয়টা এরকম না? তাহলে ক্লায়েন্ট যে দেশের ওই দেশে তার ওয়েবসাইটটা গুগল কি চোখে দেখে, এই জন্য ভিপিএন অন করে আপনাকে এটা দেখতে হবে। সেক্ষেত্রে ভিপিএনগুলো অনেক সময় ঝামেলা করে, আবার অনেক সময় তো কাজ করে। তবে আপনি এখানে যে ভিপিএন দুটো রাখা আছে, ব্রাউজ ভিপিএন আর একটা হচ্ছে হটস্পট শেল, এই দুটো ভিপিএন বাদে আপনারা ওই যে একটা ব্রাভ ব্রাউজারে একটা ভিপিএন আছে, ব্রাভ ভিপিএন, এই ব্রাভ ভিপিএনটা আপনার পেইড ভার্সন, কিন্তু 7 দিন ফ্রিতে নিতে পারবেন। 7 দিন পর আপনার ভালো লাগলে টাকা। তারপর তো আপনার তো সাইটটা চেক করার কথা, এখানে তো আপনার 7 দিনে লাগানোর কোনো কথা না, তো সেটা আপনার ব্যবহার করতে পারেন। ব্রাভ ভিপিএন গুগলে যদি সার্চ দেন তাহলে চলে BRAV, এই যে এটা, ঠিক আছে, এটা এর একটা ব্রাউজারও আছে, ব্রাভ ব্রাউজার। তারপর হচ্ছে প্লিজ স্ক্রিনশট টেক বিফোর স্টার্ট দ্য জব, তাহলে ওয়েবসাইটটা আপনি চেক দিলেন গুগলে, যে গুগল কী চোখে দেখলো সেটার একটা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিলেন। কারণ আসলে পরবর্তীতে যখন আপনি কাজ শুরু করবেন তখন ওয়েবসাইটে উন্নতি আসবে, তখন আসলে ক্লায়েন্ট যেন আসলে সহজেই ক্লায়েন্টকে বোঝাতে পারেন যে আগে কী ছিল এখন কী হচ্ছে। তারপর হচ্ছে গুগল অ্যাডভান্স ফিচার ফর ইন্ডেক্স ডাটাবেস চেক, গুগলের সাইটটা গুগলে মানে গুগল ডাটাবেসে সেভ আছে কিনা এটা আমরা একটু চেক দিয়ে নেব। সেটার জন্য আমাদের যেটা করতে হবে, সাইট দিয়ে ক্লোন, তারপর হচ্ছে ইউআরএল সাইট, যেমন ধরেন যে ফ্রিল্যান্সিং উইথ ফরওয়ার্ড যে আমার সাইটটা আছে, ফ্রিল্যান্সিং উইথ সাইট দিলাম, তারপর হচ্ছে ক্লোন, তারপর হচ্ছে সাইট ইউআরএল। এই যে
সাইট দিয়ে ক্লোন, তারপর freelancingwithfora.com ওয়েবসাইটে ইউআরএলটা দিলেন, দেওয়ার পর দেখেন কি বলতেছে, ওয়েবসাইট থেকে যে ওয়েবসাইট চলে আসলো, এবং ওয়েবসাইটে যদি আরও কোনো পেজ টেজ আসছে কি না, ওয়েবসাইটে চলে আসছে। তার মানে ওয়েবসাইটে গুগল অলরেডি চেনে কি না, গুগলে যদি চলে আসে তার মানে গুগল কিন্তু অলরেডি ওই সাইটটা চেনে। যখন আপনি দেখেন এখানে আমি যখন এখানে যদি সাইটটা আপনার এরকম হয় যে গুগল চেনে না, তাহলে এরকম আসবে মূলত। তবু চলে আসে freelancerfora.com। সাইট ভুল হলে এই যে দেখেন গুগল সার্চ কনসোলে ব্যবহার করে দেখুন, মানে গুগল খুঁজে পাচ্ছেন আপনার সাইট, বিষয়টা এরকম হয়। তাহলে গুগল সাইটটা চিনল কি না এটা এভাবে আপনাকে একটু চেক করে নিতে হবে। গুগল যদি অলরেডি সাইটটা চেনে, তার মানে কি গুগল অলরেডি ওয়েবসাইটের মধ্যে ব্রাউজ করে, মানে ইন্ডেক্স করা আছে, তখন আপনি ওই ওয়েবসাইটটা মানে ভালো একটা দিক, যদি র্যাঙ্কিংয়ের দিকে যদি আপনি বিশ্লেষণ করেন বা বিচার করেন তাহলে ভালো দিক, কারণ অলরেডি গুগল সাইটটা চেনে। আর যদি নতুন সাইট হয় এখনও গুগল চেনে না, সেক্ষেত্রে একটু সময় লাগে র্যাঙ্কিংয়ে নিয়ে আসতে আর কি, যেহেতু গুগল অলরেডি চেনেই না। আচ্ছা, দেন তারপরে আসেন যে লোকাল এসইও র্যাঙ্কিং ফ্যাক্টরটা কী। লোকাল এসইও যদি আপনি একটা সাইটকে করে র্যাঙ্কিং করতে চান, তাহলে যে কাজগুলো আমাদের করতে হয়, প্রপার অ্যান্ড টার্গেটেড কিওয়ার্ড সিলেকশন, কিওয়ার্ডটা খুব সুন্দরভাবে আপনাকে আগে অপটিমাইজেশন মানে আপনাকে বাছাই করতে হবে আর কি, দেন তারপর অপটিমাইজেশন। আগে আমরা কিওয়ার্ডটাকে খুব সুন্দর করে সিলেক্ট করে নেব। কিওয়ার্ড সাইলোসটা হলো যে ওই কিওয়ার্ডগুলো গুগল তো ওয়েবসাইটের মধ্যে কোথায় প্লেস করতে হবে এই বিষয়টা তো গুগল বলছে। দেন কিওয়ার্ড সাইলোটা হলো যে ওই কিওয়ার্ডগুলো ওয়েবসাইটে যে প্লেসমেন্টে বসানো দরকার সেই প্লেসমেন্টে বসানোটা। তারপর হলো অন পেজ অপটিমাইজেশন, যে কিওয়ার্ডটা আমরা রিসার্চ করলাম ওই কিওয়ার্ড দ্বারা ওয়েবসাইটের ভিতরে অন পেজটাকে করে ফেলতে হবে, নাকি অন সাইটের অপটিমাইজেশনটা করে ফেলতে হবে। তারপরে আপনাকে করতে হবে জিএমবি ভেরিফাইড, যেটা ওই যে গুগল মাই বিজনেস যেটা আমরা নিয়ে কথা বললাম গত ক্লাসে, যেটা দেখাইছিলাম, ওই যে নলেজ গ্রাফ যে রেজাল্টটা আসছিল ওইটা। তারপরে হলো সাইটেশন আর ব্যাকলিং, তারপরে আপনার আসবে সাইটেশন অথবা আপনি ব্যাকলিং করবেন, তবে লোকাল এসইওর ক্ষেত্রে সাইটেশনটা আসলে গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে এই কাজগুলো যদি আমরা এই 5টা কাজ যদি আমরা ধাপে ধাপে করি, তাহলে একটা লোকাল সাইটকে র্যাঙ্কিংয়ে আনা সম্ভব। এখন আসেন যে আমরা কিওয়ার্ড রিসার্চ করব, আমাদের যে লোকাল এসইও সাইটটা আছে বা ওয়েবসাইটকে আমরা র্যাঙ্ক করে দিচ্ছি, সেই ওয়েবসাইটের জন্য আমরা এখন কিওয়ার্ড রিসার্চ করব, কী পদ্ধতিতে আমরা করব। কিওয়ার্ড রিসার্চ করার আগে আপনাকে প্রথমে ক্লায়েন্টের কাছে ভালোভাবে আপনি ইনশিওর হয়ে নেবেন, বা ওয়েবসাইটটা দেখে আপনি ইনশিওর নেবেন ক্লায়েন্টের সার্ভিসটা কী, ক্লায়েন্ট ওয়েবসাইট দ্বারা কী সার্ভিস দেয় এবং কোন এরিয়াতে সার্ভিসটা দেয়, এই দুটো জিনিস। তারপরে কিওয়ার্ড রিসার্চের যে ফর্মুলা সেটা হলো যে কিওয়ার্ড মডিফায়ার আপনি ইউজ করবেন। কিওয়ার্ড মডিফায়ার বলতে আমি যে জিনিসটা বোঝাচ্ছি, যেমন ধরেন যে বেস্ট কিওয়ার্ডের সামনে মানুষ বেস্ট লিখে সার্চ দেয় না, বেস্ট লাগায়, সিপ লাগায়, প্রফেশনাল লাগায়, টপ, এই বিষয়গুলো। তারপরে সার্ভিসের নাম, তারপরে হচ্ছে লোকেশন, এরিয়া বা জিপ কোড। এই ফর্মুলে আপনাকে লোকাল এসইওর কিওয়ার্ড রিসার্চ করতে হবে। লোকাল এসইওর জন্য কোনো কিওয়ার্ড রিসার্চ টুলসের প্রয়োজন নেই, যেমন আমরা এইচস্টেপস আছে, স্যামরাজ আছে, ঠিক আছে, মজবার আছে, বিভিন্ন টুলস আছে কিওয়ার্ড রিসার্চ করার জন্য এসইওর, সেই টুলসগুলো জেনারেল এসইওর ক্ষেত্রে ইউজ করার দরকার। বাট লোকাল এসইওর জন্য ওই টুলসগুলোর আসলে প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই আমি আসলে এই বিষয়টা আপনাদের সুন্দর করে আমি এক্সপ্লেন করে দিচ্ছি। তাহলে আমি একটু অন্য ব্রাউজারে চলে যাচ্ছি। যেহেতু লোকাল এসইও, তার মানে আমরা যদি ধরেন যে সাপোজ ক্লায়েন্টের সার্ভিসটা পেস্ট কন্ট্রোল নিয়ে, পেস্ট কন্ট্রোল সার্ভিস ধরেন দেয়, পেস্ট কন্ট্রোল মানে তো আমরা বুঝি পেস্ট কন্ট্রোল সার্ভিস আপনার ক্লায়েন্ট দেয়। আচ্ছা, তাহলে এই পেস্ট কন্ট্রোল সার্ভিসের জন্য আপনাকে এখন কিওয়ার্ড রিসার্চ করে ওই কিওয়ার্ডটা আপনি দেন তারপর আমরা সিলেক্ট করে শুরু করে দেবো কাজ। আমি যদি এখানে পেস্ট কথাটা লিখি, CONTROL, পেস্ট কন্ট্রোলটা লিখে যখন আমি একটু ব্যাক স্পেস দিয়ে দিলাম একটা, তখন এখানে আমাদের কী গুগল সাজেস্ট করতেছে, এটা হলো ইনস্ট্যান্ট রেজাল্ট। কী বলতেছে, পেস্ট কন্ট্রোল সার্ভিস, পেস্ট কন্ট্রোল ঢাকা, পেস্ট কন্ট্রোল সার্ভিস ইন ঢাকা, পেস্ট কন্ট্রোল লোগো, পেস্ট কন্ট্রোল গুলশান উত্তরা, সার্ভিস ইন USA, মিনিং নিয়ার মি। এই বিষয়গুলো আসতেছে কেন? এগুলো দিয়েই বেশিবার এই সার্ভিসের জন্য বাংলাদেশ থেকে এই বিষয়গুলো নিয়েই সার্চ করা হচ্ছে, যার কারণে তো গুগল এগুলোর ইনস্ট্যান্ট রেজাল্টে দেখাচ্ছে যে আমিও কি এই ধরনের কিওয়ার্ড লিখে সার্চ দেবো কিনা, বিষয়টা তো তাই। আচ্ছা, তাহলে এখানে যে কিওয়ার্ডগুলো আসলে এই কিওয়ার্ডগুলো আমাদের আসলে একটা শিটের মধ্যে রাখতে হবে, কারণ কিওয়ার্ড কিন্তু আবার ক্লায়েন্ট দেখতে চাবে। যদি ক্লায়েন্ট জানে যে কিওয়ার্ডটা আসলে আমার ওয়েবসাইটটা র্যাঙ্কিংয়ের জন্য আমাকে কিওয়ার্ড রিসার্চ করতে হয় বা কিওয়ার্ডটা খুব গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে ক্লায়েন্ট কিন্তু আপনার কাছ থেকে কিওয়ার্ড চাইতে পারে। আপনি একটা সুন্দর একটা শিট নেবেন ডক্স থেকে, ড্রাইভ থেকে। কিওয়ার্ড আমাদের একটা হবে প্রাইমারি কিওয়ার্ড আর কয়েকটা হবে সেকেন্ডারি কিওয়ার্ড।
তো আমরা আগে কিওয়ার্ডগুলো রাখবো, তারপর ওই কিওয়ার্ডগুলো থেকেই আমরা সেকেন্ডারি প্রাইমারি বাছাই করবো, সেটা পরে। আমরা কেন কিওয়ার্ড রিসার্চ করতেছি, বিষয়টা কি আমরা কি এখনও কি বুঝতেছি না বুঝতেছি না? আমাদের কিওয়ার্ড কেন দরকার? টপ পেজে আনতে হবে, তাই না? তাহলে গুগলে যে আমি সার্চ করবো, অডিয়েন্সে সার্চ করবে, কী লিখে সার্চ করবে, সেই কিওয়ার্ডটাইতে আমাদের আগে রিসার্চ করে দেন। আমার ওই কিওয়ার্ড দ্বারা ওয়েবসাইটটাকে অপটিমাইজেশন করলে ওই কিওয়ার্ড দ্বারা গুগল ওয়েবসাইট আমার কি গুগলে ফার্স্ট পেজে থাকবে। বিষয়টা তো এটাই। আমি এটা শিওর হয়ে নিলাম যে আসলে কি মানে মানে কেউ আবার মানে একদম স্বপ্নের মধ্যে আছেন কিনা যে এই শালার এই কিওয়ার্ড কি। আচ্ছা, ঘুম ধরে, তাই না? যাই হোক, তাহলে শিটটা আপনি নিয়ে নেবেন। আপনি এখানে কিওয়ার্ড রিসার্চ ফর ওয়েবসাইট নাম দিলেন, পেস্ট, thirdpestcontrol.com, এই সাইটের ওয়েবসাইটের নামটা দিয়ে দিলেন। এখন আমরা আসেন রিসার্চটা করি। এই যে এই বিষয়গুলো যেগুলো আসতেছে, তাহলে পেস্ট কন্ট্রোল সার্ভিস ইন ঢাকা, পেস্ট কন্ট্রোল সার্ভিস আমরা এখান থেকে লিখে নিই। পেস্ট কন্ট্রোল সার্ভিস ঢাকা, পেস্ট কন্ট্রোল সার্ভিস, পেস্ট কন্ট্রোল নিয়ার মি, নিলাম। এখান থেকে আমরা কয়েকটা পাইলাম, নিলাম। এখন আপনি পেস্ট কন্ট্রোল সার্ভিস লিখে ধরেন আমরা এখানে একটু সার্চ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর রেজাল্টগুলো এখানে আসতেছে। আমরা যদি এইখানে এই যে পেস্ট কন্ট্রোল সার্ভিসের এখানে যদি আমরা একটু কার্সারটা রাখি, দেখেন আরও কিছু কিওয়ার্ড সাজেস্ট করতেছে না? তাহলে এই কিওয়ার্ডগুলো কি আপনার ক্লায়েন্ট যদি সার্ভিসটা ঢাকাতে দিয়ে থাকে, এখন এই যে কিওয়ার্ড রিসার্চ করার আগে আমি কিন্তু আপনাকে কি বললাম, কিওয়ার্ড রিসার্চ করার আগে আপনাকে আগে সার্ভিস এরিয়াটা কোথায় সেটা আগে খুব ভালোভাবে জেনে নেবেন। এবং ক্লায়েন্টের সার্ভিস তো পেস্ট কন্ট্রোল, তাহলে এরিয়াটা কোথায়? যেহেতু ভাই এগুলো লোকাল বিজনেস, যদি ক্লায়েন্ট ঢাকাতে সার্ভিস দিয়ে থাকে সে কিন্তু রংপুরে এসে দিবে না বা সিটাগাংও যাবে না, সে ঢাকা থেকেই শুধু ঢাকার মানুষদেরকে সার্ভিসটা তারা দিবে। তাহলে কিওয়ার্ডের মধ্যে যদি আপনি পেস্ট কন্ট্রোল সার্ভিস ইন বাংলাদেশ রাখেন, তাহলে এটা কী হলো? ওভারঅল বাংলাদেশ হলো। তাহলে এখন ক্লায়েন্ট বলতেছে না ভাই আমার সারা বাংলাদেশ দরকার। ক্লায়েন্ট তো জানে না যে সেটা ঢাকা থেকে, যদি কিওয়ার্ডের মধ্যে ঢাকা থাকে কত উপকার হবে, আর সেখানে যদি বাংলাদেশ থাকে তাহলে কত ক্ষতি হবে। ক্লায়েন্ট বলতেছে পেস্ট কন্ট্রোল সার্ভিস ইন বাংলাদেশ আমি চাই, কারণ আমি বাংলাদেশে সার্ভিস দেই, আমার এই গোটা বাংলাদেশকে আমি কভার করতে চাচ্ছি। ধরেন এই এটাই ক্লায়েন্টের লক্ষ্য বা ক্লায়েন্ট আপনাকে এটাই বললো। এখন আপনি দেখলেন যে পেস্ট কন্ট্রোল সার্ভিস ইন বাংলাদেশ যদি নেই, তার মানে কি গোটা বাংলাদেশের পেস্ট কন্ট্রোলদের বিজনেসকে হচ্ছে আমার কম্পিটিশন বা আমার হচ্ছে কম্পিটিটর। এখন এক্ষেত্রে যদি আমার ক্লায়েন্টকে বোঝাই যে দেখো, তুমি যদি কিওয়ার্ডের মধ্যে যদি আমরা পেস্ট কন্ট্রোল সার্ভিস ইন ঢাকা রাখি, তার মানে তুমি ঢাকা লোকেশনের মধ্যে তুমি তোমার সার্ভিসে দিতে পারতেছো, ঠিক আছে, কিন্তু কোনো একজন ভদ্রলোক যদি তোমার খুলনা থেকে ফোন দেয়, তাহলে তুমি কি ওখানে সার্ভিস দিয়ে পাবা? ক্লায়েন্ট বলতে না, এটা তোমার সম্ভব না। তাহলে আমরা কেন কিওয়ার্ডের মধ্যে বাংলাদেশ রাখবো? তাহলে আমাদের ঢাকা রাখাই ভালো। এই যে ক্লায়েন্ট তখন বুঝে যাবে, ও তাহলে কথা তো ঠিক, এই যে কম্পিটিশন তো কমে আসলো, ঠিক আছে। আচ্ছা, সেটা আমরা আরও একটু পরে আমরা কিওয়ার্ডগুলো নেই। তাহলে এখানে আমরা পেস্ট কন্ট্রোল সার্ভিসে নিয়ার মি, বিডি, মিরপুর, ঢাকা, প্রাইস ইন বাংলাদেশ, এই কিওয়ার্ডগুলোকে আমাদের একটা একটা করে নিয়ে ফেলতে হবে আর কি। হ্যাঁ, কতগুলো নেব? এই যতগুলো আসবে অতগুলো আগে নেই, তারপরে আমাদের সেগুলো বাছাই করতে হবে। নিয়ার মি, আর কি দেখলাম ভাই? সার্ভিস বিডি, হ্যাঁ তার পেস্ট কন্ট্রোল সার্ভিস প্রাইস লিস্ট, না ওখান থেকে যায় না। ওখানে থেকে আপনাকে এক একটার মধ্যে ক্লিক করতে হবে, দেন ওটা আপনি ক্লিক করতে পারবেন। ধরেন পেস্ট কন্ট্রোল গুলশান, এই যেভাবে তখন নিতে হবে।
তাই এখান থেকে ওই কিওয়ার্ডগুলো নিলেন। আচ্ছা, এখন আসেন যে এই নিচের দিকে যে একটু আপনি, আচ্ছা আমার এখানে গুলশান চলে আসলো, আমরা যদি এখানে এই যেটাতে আমাদের মেন বিষয়, নিচের দিকে এখন যদি আসি, এইখানে আবার কিছু পিপল অলসো সার্চ রেজাল্ট, এখানে আবার রিলেটেড কিওয়ার্ডগুলো আমাকে এখানে দেখাচ্ছে। এই যে বেস্ট কোনো সার্ভিস দুবাই, বেস্ট কোনো সার্ভিস ইন বিডি, গুলশান, প্রাইস বাংলাদেশ, কস্ট নিয়ার মি, নিয়ার রংপুর, নিয়ার দিনাজপুর, এখানেও আবার কিছু কিওয়ার্ড দেখাচ্ছে। মানে এই যে তিন জায়গা থেকে আমরা কিওয়ার্ড দেখতে পেলাম, তার মানে কি এই পেস্ট কন্ট্রোল সার্ভিসটা বাংলাদেশে এই কিওয়ার্ডগুলো দিয়েই সার্চ করা হয়, বিধায় কিন্তু গুগল এগুলো দেখাচ্ছে, আদারওয়াইজ কিন্তু গুগল দেখায় না, তাই না? বিষয়টা তো এটাই। তাহলে এই কিওয়ার্ডগুলো থেকেই আমাদের প্রপার যদি আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি, দেন আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা নিতে পারি, তাহলে আমাদের বিজনেসের জন্য বাস ওকে। আর কিওয়ার্ড রিসার্চের টুলসের প্রয়োজন নেই। হ্যাঁ, এখন যদি আপনি দেখতে চান যে হ্যাঁ কিওয়ার্ড রিসার্চ টুলস আপনি নিতে চান, তাহলে উবার সাজেস্ট আছে, ফ্রিতে ব্যবহার করতে পারেন, বাট লোকাল এসইওর জন্য আসলে দরকার নেই। লোকাল এসইওর জন্য এখান থেকেই এগুলো থেকেই বেস্ট কিওয়ার্ডটা বাছাই করা সম্ভব। এখন আসেন যে এই যে এতগুলো কিওয়ার্ড আমরা নিলাম, এই সবগুলো কিওয়ার্ড থেকে আমাদের একটা কিওয়ার্ড বাছাই করতে হবে, বের করতে হবে, যেটা আমাদের প্রাইমারি কিওয়ার্ড, মানে ওই ওয়েবসাইটের মেন কিওয়ার্ড যেটা হবে। যে প্রথমত তো হচ্ছে আপনার এই যে আমরা যদি ওয়েবসাইটের মধ্যে যাই, একটা ওয়েবসাইটকে যদি আমরা জাস্ট একটু একটা দামি ওয়েবসাইটকে বের করে দেখেন যে এই ওয়েবসাইটের মধ্যে আমি আসলাম, তাহলে এই ওয়েবসাইটের একটা প্রাইমারি কিওয়ার্ড থাকবে একটা আলাদা, যে এই ফুল ওয়েবসাইটের জন্য ওই কিওয়ার্ড দিয়ে আমি র্যাঙ্ক চাই। আর একটা হচ্ছে যে আর কিছু কিওয়ার্ড হবে, যেমন এই যে পেস্ট কন্ট্রোল সার্ভিসে যখন এখানে আসেন, এখানে বেশ কিছু সার্ভিস আছে না, তাহলে এগুলো প্রতিটা আলাদা আলাদা পেজ না, যেহেতু এগুলো প্রতিটা আলাদা আলাদা পেজ, এই যেমন ককরোচ কন্ট্রোল, তাহলে এই পেজের জন্য আবার আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, ঠিক আছে? আবার মসকুইটো কন্ট্রোলের জন্য আপনাকে এটা আলাদা পেজ, এটার জন্য আলাদাভাবে আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। যেহেতু সবগুলো আলাদা আলাদা পেজ, তার মানে আলাদা আলাদা সার্ভিস, আলাদা আলাদা কিওয়ার্ড আপনাকে রিসার্চ করতে হবে। না, এটা তো মনে করেন যে আমরা এই কিওয়ার্ডটা রিসার্চ করলাম, এটা হচ্ছে আমাদের ফুল ওয়েবসাইটের জন্য। হ্যাঁ, দেন হ্যাঁ, এই যে সার্ভিস পেজগুলো আছে, এগুলোর জন্য আলাদা 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 আমাদের কিওয়ার্ডগুলো আগে রিসার্চ করে ফেলতে হবে। যখন আমরা ধরেন যে এই জন্য আমাদের কী হবে, আমরা এই জন্য যেটা করবো, এই যেমন যে অনেক বড় সাইট, ধরেন যে এই সাইটটাই তো বেশ বড় না, সার্ভিস এই পেজটা তো অনেক, ওয়েবসাইটটা তো অনেক বড়, তাই না? এক্ষেত্রে আমাদের প্রতিটার জন্য আমাদের, যদি আপনি শুধুমাত্র ওয়ান পেজ সার্ভিস দিতে চান ক্লায়েন্টকে, যদি এরকম কথা হয় ক্লায়েন্টের সাথে যে আপনি শুধু ওয়ান পেজ সার্ভিসটা দিবেন, সেক্ষেত্রে আপনাকে এইভাবে আপনাকে এই কিওয়ার্ডের জায়গায় আপনি এই ধরেন যে ককরোচ কন্ট্রোলের আপনি এইটার জন্য আপনি কিওয়ার্ড ইউজ করলেন, তখন এইটাকে আপনি এখানে রাখতে হবে, যে এইখানে আপনি একটু করে ট্যাব নেন, এটা একটা পেজ, তাহলে এই পেজের জন্য এই কিওয়ার্ডগুলো বের করছেন, দেন তারপরে আপনি আর একটা পেজ রাখবেন, তারপর ওই পেজের জন্য আলাদা আলাদা কিওয়ার্ডগুলো বাছাই করতে হবে। এভাবে আপনাকে সাজিয়ে আগে কি কিওয়ার্ডগুলো রিসার্চ করার পর দেন আপনার কাজ শুরু হবে অন পেজের, এইভাবে আপনাকে করে ফেলতে হবে। না, কিওয়ার্ড প্ল্যানার তো গুগল অ্যাডসের, ওটা তো মানে যেটা যে বিষয়ের জন্য আসলে, যেটা যে বিষয়ের জন্য আমাদের সেটা সেভাবে ইউজ করতে হবে। আচ্ছা, তাহলে যেহেতু আমরা কি বিষয়গুলো বুঝলাম, একটা ওয়েবসাইটের এসইও বলতে যদি অন পেজটাকে আমরা যদি বলি, তাহলে একটা ওয়েবসাইটের অন পেজ মানে ওই ওয়েবসাইটে যতগুলো পেজ থাকবে সবগুলো পেজকে এসইও করা, এবং হোম পেজ। কিন্তু এই যে অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, এগুলো না করলেও সমস্যা নেই, কিন্তু এই যে হোম পেজ আপনাকে অপটিমাইজেশন করতে হবে। এই যে পেস্ট কন্ট্রোলে এখানে এসে আমরা যতগুলো পেজ পাচ্ছি সবগুলোকে এসইও করতে হবে। এই যে ক্লিনিংয়ের মধ্যে যে পেজগুলো থাকবে সেগুলো এসইও করতে হবে, সাপ্লাইয়ের মধ্যে যেগুলো থাকবে সেগুলো এসইও করতে হবে। তাহলে দেখেন কতগুলো পেজ, অনেকগুলো পেজ না? একদিনে সম্ভব না, আপনি 10 দিন লাগে, 10 দিন নেন, সমস্যা কি? না, যদি ছোটো সাইট হয় ধরেন 2-3টে সার্ভিস, সেক্ষেত্রে একদিনই সম্ভব। সেহেতু পেজ তো অল্প, একটা হোম পেজ আর 3টে সার্ভিস পেজ, 4টা পেজ। কন্ট্যাক্ট আস, অ্যাবাউট আস দরকার নেই, ওদের বাদ, 4টে পেজ। 4টে পেজের জন্য আপনি একে কিওয়ার্ড রিসার্চ করে আপনি কাজ শুরু করে দেবেন। এই জন্যই তো এখানে বলা আছে, যেমন এই যে এটা দেন বলতেছে, এই দেখেন 20 পেজ, 20-30 পেজ অপটিমাইজেশন, কত নেবে? $185, সময় হলো 14 দিন। না, আসলে অফ পেজ তো বেশি করবে না, এই যে 45টি ব্যাকলিং করে দেবে। আর এখন এখানে 45টি ব্যাকলিং বলতে তো এখানে বলে নাই যে ওই 45টা করবে। ব্যাকলিং বলতে এখানে যে কোনো ব্যাকলিং হতে পারে, যেমন প্রোফাইল ব্যাকলিং করতে সময় লাগে না,
তোমার সোশ্যাল বুকমার্কিং করতে সময় লাগে না, কিন্তু 2-3 মিনিট। সাইট ব্যাকলিং যেগুলো ওগুলো করতে সময় লাগে। হ্যাঁ, সাইটেশন করতে অনেক সময় লাগে, সাইটেশন করতে অনেক সময় লাগে, যে গেস্ট পোস্টিং বিষয়টা আছে ওটা করতে সময় লাগে। তাহলে খুলে দিলে যে সামনে আসবে তো কেন? তাহলে আমাদের কি, যদি আমাদের অন পেজের কথা চিন্তা করি, তাহলে ওই ওয়েবসাইটে যতগুলো পেজ থাকবে সবগুলোর জন্য আলাদা আলাদা সার্ভিস ওয়াইজ আলাদা আলাদা কিওয়ার্ডগুলো রিসার্চ করতে হবে। কীভাবে করবো? এই যে আমি তো দেখাইলাম, তাই না, যে গুগলে সার্চ দিয়ে যে আমাদের এই যে রেজাল্টটা আসলো, দেন এখান থেকে আবার আপনি এই জায়গাতে ক্লিক করে যে রেজাল্টটা আসতেছে এখান থেকে, এবং কি এর পাশাপাশি যে রিলেটেড সার্চ রেজাল্ট থেকে রেজাল্টগুলো আসতেছে, এগুলো এর মধ্যেই আমাদের কিওয়ার্ডগুলো বাছাই করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা ধরেন আমরা এই কিওয়ার্ডগুলো নিছি এই পেজের জন্য। এখন এই কিওয়ার্ডগুলো থেকে আমাদের একটা প্রাইমারি কিওয়ার্ড হবে, মানে একটা পেজের র্যাঙ্কিংয়ের জন্য একটা প্রাইমারি কিওয়ার্ড এবং কয়েকটা সেকেন্ডারি কিওয়ার্ড। এখন ধরেন যে আপনার ক্লায়েন্ট যদি চায় যে আমি এই পেজটাকে র্যাঙ্ক করাতে চাই, তাহলে এই পেজের প্রাইমারি কিওয়ার্ড হবে একটাই, আর সেকেন্ডারি কিওয়ার্ড হবে 4, 5, 6, 7টা। আচ্ছা, এখন আসেন আমরা একটা প্রাইমারি কিওয়ার্ড বাছাই করি। তাহলে এই জায়গায় আমরা একটা প্রাইমারি কিওয়ার্ড দিয়ে কলাম নেই। ধরেন এখানে আমার সেকেন্ডারি। তারপর এখন আসেন যে আমরা এখান থেকে সবগুলো ওয়ার্ড আমাদের এই একটা কিওয়ার্ডের মধ্যে আমরা রাখবো। তাহলে আমাদের মেন সার্ভিস কি? পেস্ট কন্ট্রোল, তাই না? এখন পেস্ট কন্ট্রোল সার্ভিস, এটাই তো আমাদের, মানে পেস্ট কন্ট্রোলটা আমাদের মেন, তাই না, সার্ভিসের নাম ধরেন। আচ্ছা, এটাই কেটে দিলাম। তাহলে সামনে আমরা কি লাগাবো? এই বিজনেসের ক্ষেত্রে কি লাগানো যায় মডিফায়ার হিসেবে? এই ধরনের বিজনেসে মডিফায়ার হিসেবে কি লাগানো যায়? সিপ লাগানো যায়? সিপ লাগানো যায় প্রোডাক্টের ক্ষেত্রে, তাই না, অ্যাফোর্ডেবল প্রোডাক্টের ক্ষেত্রে ব্যবহার করা যায়। বাট যখনই সার্ভিস আসবে তখনই কিন্তু বেটার কিন্তু ব্যবহার করা যায় না। বেটার ব্যবহার করা যায়? কেউ বেটার লিখে সার্চ দেয়? কিওয়ার্ডের সামনে বেটার লিখে সার্চ দেয় না কিন্তু মানুষ। বেস্টটাই এই সার্ভিসের জন্য বেস্টটাই ভালো। আর টপ কোন ধরনের সার্ভিসের জন্য ভালো? যেমন ধরেন যে আপনি, হ্যাঁ, এই যে দেখেন, এই ব্যাকলিঙ্কের ক্ষেত্রে টপ ব্যবহার করা যায়, কিন্তু টপ কিন্তু ওই পেস্ট কন্ট্রোল সার্ভিসের জন্য ব্যবহার করা যায় না। বুঝতে পারছেন? তাহলে কি কিওয়ার্ড মডিফায়ার ব্যবহার করবেন আপনার অবশ্যই সার্ভিস ওয়াইজ যেটা বেটার, ভালো, যেটা পপুলার সেটা ব্যবহার করতে হবে। যেমন বেস্টটা ঠিক আছে। প্রফেশনাল, এটা দেখবেন প্রফেশনাল যায় না, তাই না? তাহলে এভাবে বুঝতে হবে যে কোন কিওয়ার্ড মডিফায়ারটা আমরা ব্যবহার করবো। আচ্ছা, তাহলে পেস্ট সামনে আমরা বেস্ট লাগাই। বেস্ট আমরা আসলে কেন লাগাবো? কারো আইডিয়া আছে? বেস্ট আমরা এই জন্য লাগাবো, দেখেন, যখন আমাদের পেস্ট কন্ট্রোল সার্ভিস ঢাকা হবে, শুধু ধরেন এটা সাপোজ পেস্ট কন্ট্রোল সার্ভিস, এই কিওয়ার্ড আর বেস্ট পেস্ট কন্ট্রোল সার্ভিস, এই কিওয়ার্ড দুইটার মধ্যে কিন্তু কম্পিটিশনের পার্থক্য থাকবে। কম সংখ্যক মানুষ বেস্ট পেস্ট কন্ট্রোল সার্ভিস ইউজ করবে, কিন্তু বেশি সংখ্যক মানুষ পেস্ট কন্ট্রোল সার্ভিস ঢাকা ইউজ করবে বেশি। এই জন্য মডিফায়ার ব্যবহার করা হয়। মডিফায়ার লাগালে কম্পিটিশনটা কমে আসে। এই হলো মডিফায়ারের কাজ। হ্যাঁ, র্যাঙ্ক করতে সুবিধা হবে। কম্পিউটার কম মানে র্যাঙ্ক করতে সুবিধা, এই জন্য মডিফায়ার ব্যবহার করা হয়। তাহলে পেস্ট কন্ট্রোল লাগালাম। তারপরে হচ্ছে সবগুলো দেখতে পাচ্ছি যে সার্ভিসটা কিন্তু এই বিজনেসের ক্ষেত্রে কিন্তু সার্ভিসটা আসলে জনপ্রিয় বিষয় একটা, তাই না? পেস্ট কন্ট্রোল সার্ভিস, এখানেও সার্ভিস, এখানে নিয়ার মি আমাদের কি আচ্ছা, আমরা এখানে সার্ভিস তাহলে নিয়ে নিলাম। তাহলে আমাদের কিওয়ার্ড ফর্মুলাতে বলা আছে মডিফায়ার সার্ভিস, সেটা কি? পেস্ট কন্ট্রোল, তারপরে হলো লোকেশন। তাহলে এখন আমাদের বেস্ট পেস্ট সার্ভিস, আমাদের ক্লায়েন্ট কোথায় সার্ভিস দেবে? ঢাকা। তাহলে ইন ঢাকা। এখন আপনি এখানে, এটা হলো আপনার প্রাইমারি কিওয়ার্ড। এখন আপনি চাচ্ছেন যে বাংলাদেশ কথাটাও লাগাই দিই। না, ঢাকা আমরা যদি ঢাকা বাংলাদেশও লাগাই, ধরেন যে এরপরে আমরা বাংলাদেশটা রাখলাম, তাহলে সুবিধা কি? দেখেন এখানে সুবিধা কি দেখেন, এই যে যখন আপনার প্রাইমারি কিওয়ার্ড দিয়ে যখন একটা সাইট র্যাঙ্ক হবে, যখন একটা প্রাইমারি কিওয়ার্ড দিয়ে যখন একটা সাইট যখন র্যাঙ্ক হবে, ওই কিওয়ার্ড দিয়ে যখন আস্তে আস্তে যখন ট্রাফিক আপনার ওয়েবসাইটে আসবে, ট্রাফিকগুলো ওয়েবসাইটের মধ্যে স্টে করবে, বেশিক্ষণ ধরে থাকবে,
আপনার ওয়েবসাইট থেকে প্রোডাক্ট পারচেস করবে, তখন কিন্তু গুগলের কাছে আপনার সাইটটা একটা বিশ্বস্ততা অর্জন করবে। তখন ওই প্রাইমারি কিওয়ার্ডে যে ছোটো ছোটো কিওয়ার্ডগুলো আছে সেগুলো দিয়ে আপনার সাইটে র্যাঙ্ক দেবে গুগল। বুঝতে পারছেন? এই যে আমাদের বাংলাদেশটাকে আমরা রাখতেছি হলো এই কিওয়ার্ডে আমাদের র্যাঙ্ক না দেওয়ার কোনো সমস্যা নাই, কিন্তু আমার এখানে প্রাইমারি কিওয়ার্ড আমাদের এখানে যেটা রাখা আছে বেস্ট পেজ কন্ট্রোল সার্ভিস ইন ঢাকা, এটার আমাদের প্রাইমারি কিওয়ার্ড। হ্যাঁ, এখন আপনি যেটা বলতে, আমার মতে এটা আসলে বাংলাদেশটা রাখা যায়। এটা রাখলে কী হবে, কম্পিটিশনটা কমে আসবে আরও। এখন কীভাবে কম্পিটিশনটা কমে আসবে দেখেন, যে বেস্ট পেজ কন্ট্রোল সার্ভিস ইন ঢাকা বাংলাদেশ, এই কিওয়ার্ডটা যত কিওয়ার্ড লং হবে তত কম্পিটিশন কমে আসবে। এই জন্য র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে বিশ্লেষণ করে যত লং টেল হবে তত ভালো। বুঝতে পারছেন? কারণ সকলেই ওই যে পেজ কন্ট্রোল সার্ভিস ইন ঢাকা, পেজ কন্ট্রোল সার্ভিস ইন ঢাকা, পেজ কন্ট্রোল সার্ভিস ইন ঢাকা এটাই লাগাবে। আপনি বাংলাদেশ লাগাইছেন, আপনার ট্রাফিক ওয়েবসাইটের মধ্যে কম আসুক, কিন্তু ভাই আপনার র্যাঙ্কিং তো তাড়াতাড়ি, আপনার কাজ কি র্যাঙ্কিংয়ে নিয়ে আসা না? এটাই তো কাজ। তাহলে সেটাই সেটাই সেটাই। তাহলে আমরা কি করলাম, আমরা তারপরে হচ্ছে এখানে গুলশান আছে, গুলশান নেওয়া যাবে? ঢাকা তো গুলশান, আমাদের মেনটাই হলো ঢাকা, তাই না? তাহলে গুলশান দরকার নেই, তাহলে আমরা এটা কেটে দিলাম। ও কেটে দেবো না, এটাকে আমরা সেকেন্ডারি কিওয়ার্ড হিসেবে রাখবো এগুলো, এর মানে আনডু করে নিই। তারপর হচ্ছে সার্ভিস নিয়ার মি, সার্ভিস বিডি, পেজ কোনো সার্ভিস প্রাইস লিস্ট দরকার আছে? না এটা ঠিক আছে, কিন্তু আসলে এইটা যে ব্যক্তি প্রাইস লিস্ট, এই যারা কিওয়ার্ডের মধ্যে প্রাইস লিস্ট লিখে সার্চ করবে, এ আসলে সার্ভিসটা কিনবে কিনা এটা আসলে মানে আমার আসলে তাদের দরকার যারা আমার কিওয়ার্ড লিখে সার্চ দিলে আমার ওয়েবসাইটে এসে প্রোডাক্টটা কিনবে বা আমাদের সার্ভিসটাই কিনবে। কিন্তু এটা জানতে আসে কিওয়ার্ড না প্রাইস লিস্ট, এই সার্ভিস কিনবে না, তো আমার দরকার নাই। হ্যাঁ কিন্তু কম না, কিন্তু ঠিক আছে। বিষয়টা আসলে কি, এটা এখন এই কিওয়ার্ডগুলো আপনাকে সেটার ক্ষেত্রে ব্যবহার করতে হবে যে যেমন আপনি যদি এই যে গুগলে সার্চ দেন বিভিন্ন ওয়েবসাইট পাবেন যারা যেমন ধরেন যে টপ 10 গার্মেন্টস, আমি আপনাকে বিষয়টা বোঝাচ্ছি, গার্মেন্টস ইন বাংলাদেশ, এই যে এখানে বেশ কিছু আছে, এই দেখেন পোস্ট গার্মেন্ট লিমিটেড, ইনি কী করছে, টপ 10 গার্মেন্টস ফ্যাক্টরি লিমিটেড ফর 24 মানে লিখছে যে তোমার হচ্ছে আপডেটেড। এর কাজ কি? এর কাজ হলো মানুষকে টপ 10 গার্মেন্টস ফ্যাক্টরি কারা তাদেরকে জানানো, এর কাজ হলো এটা, সার্ভিস প্রদান করা না, এটা হলো ব্লগ। তাহলে আপনার তো ভাই প্রাইস লিস্ট জানানো তাকে দরকার না, আপনি তো সার্ভিস দেন। যারা ব্লগ করবে তারা ওই কিওয়ার্ড ব্যবহার করে প্রাইস লিস্ট, বোঝেন এই বিষয়? এই জন্য সবই যদি ব্যবহার করেন কিওয়ার্ডের মধ্যে তাহলে তো সমস্যা হয়। আচ্ছা, তাহলে আমরা কি যতগুলো কিওয়ার্ড আমরা নেব সেগুলো তো আমাদের সেকেন্ডারি কিওয়ার্ডে থাকবে। হ্যাঁ, এর মধ্যে প্যাসেজ আমরা ঢুকে দিতে পারি, সমস্যা কি, এবার ঢুকে দিতে পারি। সেকেন্ডারি কিওয়ার্ড তো সেগুলো যেগুলো দিয়ে কম্পিটিশন অনেক বেশি এবং আমার সার্ভিসের রিলেটেড, সেগুলোকে আমরা সেকেন্ডারি কিওয়ার্ডে ফেলাই দেবো। ওটা দিয়ে র্যাঙ্ক আসুক বা না আসুক আমার মাথা ব্যথা নেই, কিন্তু মাথা ব্যথা আমার প্রাইমারি কিওয়ার্ড নেই। তাহলে এই যে এখানে যে আমাদের এখন ছোটো ছোটো বিষয়গুলো আছে যে পেজ কন্ট্রোল সার্ভিস, পেজ কন্ট্রোল নিয়ার মি, এগুলো আমাদের সেকেন্ডারি কিওয়ার্ড হবে। গুলশান সেকেন্ডারি কিওয়ার্ড। যখন প্রাইমারি কিওয়ার্ড দিয়ে আস্তে আস্তে যখন র্যাঙ্কে চলে আসবে এবং গুগল যখন আপনার ওয়েবসাইটকে বিশ্বস্ততা অর্জন হয়ে যাবে গুগলের কাছে, তখন এই ছোটো ছোটো সেকেন্ডারি কিওয়ার্ডগুলো দিয়েও র্যাঙ্ক হয়ে যাবে। বুঝতে পারছেন? কিন্তু তারপর হচ্ছে সার্ভিস প্রাইস লিস্ট রাখতে পারেন, সার্ভিস বিডিকে আমরা রাখতে পারি। এভাবে আমাদের কয়েকটা 5 থেকে 6টা 7টা আমরা কি সেকেন্ডারি কিওয়ার্ডগুলো নেব এবং একটা হয় প্রাইমারি কিওয়ার্ড। দেন এখন আপনি প্রাইমারি কিওয়ার্ড কী সুর্স করছেন আর সেকেন্ডারি কিওয়ার্ড কী সুর্স করছেন এটা ক্লায়েন্টকে জানানোর দরকার নেই, এগুলো আপনার ভিতরে থাকবে। এগুলো আবার ক্লায়েন্টকে জানাতে গেলে আবার বহু ঝামেলাতে পড়ে যাবে। প্রাইমারি কিওয়ার্ডের পার্থক্য কী, সেকেন্ডারি কিওয়ার্ডের পার্থক্য কী, দুটো কেন আলাদা আলাদা হলো, এগুলোর মধ্যে ঝামেলা হবে। এগুলো আপনার মধ্যে থাকতে হবে, কাজ করুন আপনি, এগুলো ক্লায়েন্টে জানানোর দরকার নেই। ক্লায়েন্টকে আপনি জাস্ট তার সার্ভিস ওয়াইজ আপনি যতগুলো কিওয়ার্ড পাইছেন সবগুলো এখানে রেখে তাকে অ্যাক্সেস দিয়ে দেন যে দেখো তোমার আমি ওয়েবসাইটের জন্য র্যাঙ্কিংয়ের এই কিওয়ার্ডগুলো রিসার্চ করছি। ক্লায়েন্ট যখন দেখবে যে কি পেজ কন্ট্রোল নিয়ার মি, পেজ কন্ট্রোল গুলশান, সার্ভিস বিডি, এগুলো তো আমার সার্ভিস রিলেটেডই তো, এই লিস্টে পাঠাবো থাকে।
এখান থেকে আমরা আবার এই যে একটা কিওয়ার্ড নেব যেটার মধ্যে কম্পিটিশন কমে আসবে। এখন কম্পিটিশন আসলে কোন কিওয়ার্ডে কম সেটা আমরা রিসার্চ করে দেখবো, আবার কোন কিওয়ার্ডে কম্পিটিশন বেশি, আমরা কোন কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারবো, কোনটা নিয়ে কাজ করতে পারবো না, এটা আবার দেখবো। তাহলে কিওয়ার্ড রিসার্চটা বুঝছি নাকি? হ্যাঁ ঠিক আছে, আজকে আমাদের এই পর্যন্ত থাকবে এবং এখন আসেন মার্কেট প্লেস নিয়ে কথা বলি। আগামী ক্লাস হলো আমাদের কিওয়ার্ড রিসার্চ শেষ। আগামী ক্লাসে আমাদের কথা হবে যে কিওয়ার্ডগুলো আমরা ওয়েবসাইটের কোন কোন সেক্টরে বসাতে হবে, কোথায় কোথায় বসাতে হবে ওয়েবসাইটের মধ্যে, সেই বিষয়গুলো নিয়ে আগামী ক্লাসে কথা। এখন আসে যে মার্কেট প্লেস নিয়ে কথা বলি। মার্কেট প্লেস নিয়ে কেন কথা বলতেছি, কোর্স তো আপনাদের প্রায় শেষের দিকে চলে আসে না। আপনাদের মার্কেট প্লেসের যে নিয়মটা আমাদের এখানে হয়, বা এখানে আমাদের এখানে না, আপনি যে প্রতিষ্ঠানে যান রংপুরের মধ্যে বা আপনি বাংলাদেশে যেখানে যান, এই একই ধরনের নিয়মে চলে। সেটা হলো যে মার্কেট প্লেসের অ্যাকাউন্ট ক্রিয়েট, সেট আপ, গিগ দেওয়া এখানে প্র্যাকটিক্যালি দেখানো সম্ভব হয় না। কারণ হচ্ছে একটা ইন্টারনেট দিয়ে, একটা ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে একটাই ফাইবার হবে। তো নতুন করে এখানে ফাইবার ক্রিয়েট করার আমাদের কোনো সুযোগ নাই। আরেকবার বলবো, তাই না? আচ্ছা, এই যে নেট তো একটাই, হ্যাঁ, একটা ইন্টারনেট কানেকশন দিয়ে। আপনাদের মধ্যে কেউ একজন ল্যাপটপ নিয়ে আসবে, মোবাইল নিয়ে আসবে, তারপরে না সমস্যা নেই, ওটা সলিউশন কি আমি সেটা বলবো অবশ্যই। তাহলে আমাদের সলিউশনটা কি এটা আমি অবশ্যই বলবো, এটা নিয়ে টেনশনের কিছু নাই। তাহলে সিস্টেমে আমরা আসি। তাহলে কি একটা ল্যাপটপ দিয়ে বা একটা কম্পিউটার দিয়ে বা একটা নেট কানেকশন দিয়ে একটাই ফাইবার হবে। তো যেহেতু অলরেডি ফাইবার হয়ে গেছে এই নেট ইন্টারনেট কানেকশন দিয়ে, তো আর কি ফাইবার এখানে নতুন করে ক্রিয়েট করার কোনো সুযোগ নাই। তাহলে এখন কি হবে আপনাদের সলিউশন? আমাদের ফাইবার ক্রিয়েট, সেট আপ, গিগ দেওয়া, গিগ অপটিমাইজেশন, গিগ মার্কেটিং, গিগ শেয়ারিং, সকল বিষয় নিয়ে আমাদের ভিডিও করা আছে এবং লেটেস্ট, সমস্যা নেই, একদম লেটেস্ট। এগুলো আপনারা আমি স্টেপ বাই স্টেপ আপনাকে বুঝাই দেবো যে এইটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এভাবে আপনি কি সবগুলো আপনি প্রথমেরটা দেখলেন, ওইটা যে যা যা করতে বলছে সেগুলো আপনি করছেন, করে আপনি আবার এগুলো এই যে বাকি যে আমাদের এসইও ক্লাসগুলো হবে এর মধ্যে আপনি আবার চেক করে নেবেন। তাহলে আপনার কোর্স শেষ হতে হতে মার্কেট প্লেসটা ডাউন হয়ে গেল। ঠিক আছে, এখন আসেন আমাদের যে সেইগুলো দিয়ে নেই। তাহলে আজকে থেকে কিন্তু কাজ ডাবল হয়ে গেল। হ্যাঁ, এখানে কমন কিছু সমস্যা হয়, কমন কিছু বিষয় থাকে যেগুলো আসলে কম বেশি সকলের ক্ষেত্রে এগুলো জানা দরকার একদম। এগুলো না জানলে আসলে অনেক কিছু ভুল হয়ে যাবে। সেটা হলো, এগুলো আমি বলছি ভিডিওগুলোর মধ্যে এগুলো বলা আছে, তবু একটু বলে দেই। একটা ডিভাইস দিয়ে, একটা ইন্টারনেট কানেকশন দিয়ে ফাইবার একটাই হবে, তাই না? এখন আপনার যদি দুটো স্কিল থাকে, যে একটা গ্রাফিক্স, আপনার একটা গ্রাফিক্স স্কিল আছে, একটা ডিজিটাল স্কিল আছে, তাহলে আপনি একটা নেট দিয়ে, একটা কম্পিউটার দিয়ে দুটো সার্ভিসের জন্য আলাদা দুটো ফাইবার করতে পারবেন। কিন্তু যদি আপনার ডিজিটাল মার্কেটিং সার্ভিস আপনার একটা স্কিলে একটা, তার মানে একটাই তখন হবে। ঠিক আছে? আচ্ছা, এখানে একটা ছোট কোশ্চেন। হ্যাঁ, মাল্টিপল ডিভাইস, একই ইন্টারনেট কানেকশন হবে না, আলাদা স্কিল হবে না, হবে হবে হবে, সেক্ষেত্রে হবে, সেক্ষেত্রে তো হবে, কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে তো হবেই, আপনারটা হবেই, সেক্ষেত্রে তো হবেই। কিন্তু যদি আপনার ডাবল আপনি করতে চান, ধরেন ফাইবার তোমার ডিজিটালের উপর 2টো করবে, যেমন আমার এক সময় ছিল, আমার ফাইবার ছিল 4টা, মানুষ একটা, এখানে একটা কম্পিউটার, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, সাজিয়ে না হয়। মানে আমাদের আগের সময়গুলো আসলে কি তখন প্রচুর কাজের প্রতি নেশা ছিল, এখন আর মানে এগুলার প্রতি একটা অনিয়া হয়ে গেছে আর কি। হ্যাঁ, যেমন আমার ফাইবার 2টা, একটা হচ্ছে আমার ভাইকে দিয়ে দিয়েছি, ও চালাচ্ছে, আমার কম্পিউটার তো লগ ইন আছে, মানে এরকম হয়ে গেছে। এখন কিন্তু এগুলোর প্রতি আসলে ওভাবে আসলে সময়টা দেওয়া হয় না। তো এখন কথা হচ্ছে, যদি মাল্টিপল করতে চান সেক্ষেত্রে আলাদা পিসি, আলাদা ইন্টারনেট হতে হবে, বুঝতে পারছেন? তাহলে ওইটা নিয়ে তো আপনাদের এখন কোনো টেনশন নেই, আপনাদের আলাদা আলাদা করবেন যখন আপনাদের আর্নিং হবে। একটা পিসি থেকে ওই আপনি কি একটা ফাইবারের টাকা দিয়ে আরেকটা করবেন, ওটার টাকা দিয়ে আরেকটা করবেন, এটাই কিন্তু আমরাও করে এসেছি, এগুলো সবাই তাই করবে বিষয়টা। তাহলে আপনাদের কাজ হবে, আপনার যে ফোনটা আছে, এখন ক্রিয়েট না, অ্যাকাউন্টটা চলমান থাকা যতদিন এখনো ধরে চলবে, সারা জীবনের জন্য। ফাইবারের নিয়ম হলো একটা মানুষের লাইফে একটাই ফাইবার হবে। সে যদি ফাইবার এখন যদি নষ্ট হয়ে যায়, হতেই পারে, ফাইবার এখন নষ্ট হয় না। ফাইবারের বিভিন্ন মার্কেট প্লেসের রুলস আছে, যেমন আপনি যদি একই কম্পিউটারে 2-3টা ফাইবার চালান, একটা নেট দিয়ে আপনি 2-3টা ফাইবার চালান, তাহলে কিন্তু ফাইবার যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যে কোনো দিন ধরতে পারে, এবং ধরলেই আপনার পার্মানেন্টলি ডিসেবল করে দেবে। তাহলে আপনার 2 বছর ধরে ফাইবার চালাইছেন, বাকি সময়গুলো এখন আপনি কী করবেন? তাহলে তখন আপনি করতে পারেন ওই কম্পিউটারটা উইন্ডোজ চেঞ্জ করে, বা আরও যদি পারেন নতুন ইন্টারনেট কানেকশন, আর একটা ইন্টারনেট কানেকশন নিয়ে, দেন আপনার মায়ের অথবা ভাইয়ের বা আপনার বাবার দিয়ে আপনি আবার ফাইবারটা ক্রিয়েট করেন, সেট আপ করে দেন আপনি চালাবেন, ফাইবার তো বুঝতেছে না, এভাবে করা যাবে। ভাই ভেরিফিকেশন না হইলে, যতক্ষণ পর্যন্ত ফাইবার ভেরিফাই করেনি,
ততক্ষণ পর্যন্ত আপনার নামে আপনি 50 টাকা করে তুলতে হবে। হ্যাঁ, তো ওটা তো যাবেই, মানে এটা কিন্তু ফাইবার অ্যাকাউন্টটা কিন্তু আমার একটা অ্যাকাউন্ট আছে 7 বছর হয়ে গেল, আজ পর্যন্ত ভেরিফাই যায় না। এখন এটা আসলে এরকম খুব কমই আছে। যেমন আগে ছিল হচ্ছে কি 2 4 5টা 10টা কাজ কমপ্লিট করলেই হুট করে একটা ভেরিফাই যাবে। আর যেমন আপনার আজ পর্যন্ত চাইনি, এরকম আমি 2টা মানুষ পাইলাম আর কি। আর একজন পাইছি টপ রেটের কাছাকাছি চলে যাচ্ছে, এখন পর্যন্ত চাইনি। আমারও সেম ভাই। হ্যাঁ। আর এখনকার নিয়ম হচ্ছে যে গিগ দেওয়ার সময় অনেক সময় ভেরিফাই যাবে। গিগ আপনি আপলোড করতে গেছেন, ভেরিফাই যাচ্ছে, আগে ভেরিফাই করো তারপর। তিনটা অ্যাকাউন্টের একটাও ভেরিফাই করেনি। আচ্ছা, যে কোনো মুহূর্তে নষ্ট হয়ে দেখতে পারে, আমার খোলা হচ্ছে। তাহলে আপনাদের আমি 23-এর, আপনাদের 23 না? তাহলে কি খুলবো ভাই? হ্যাঁ হ্যাঁ, খুবই ভালো। কিসের উপরে খুলবো বলেন, আপনার সাজেশন দেন। ফেসবুক, একটা ডিভাইসটা আছে। হ্যাঁ ফেসবুক অ্যাডসের উপর করেন একটা। ফেসবুক অ্যাডসের এখন কম্পিটিশন বেশি হয়ে গেছে। ইউটিউবে ক্যাটাগরি কি দিব? ইউটিউবের উপর অফ করা যায় না? ইউটিউবে এসেও দিবেন একটা। ফেসবুক গিগ তো এখন হবে 5টা, তাই না? ফেসবুক চারটা হবে। 4টা আবার কমাইছে। আবার কমেছে না? হ্যাঁ। 4টা। দেন একটা ফেসবুক অ্যাডসে দিবেন, একটা গুগল অ্যাডসে দিবেন, একটা ইউটিউব এসে দিব। একটা ইউটিউব এসে দিন, একটা ইউটিউব অ্যাডস দিন। একটা আর না হলে হ্যাঁ একটা ইউটিউব অ্যাডস দেন। ইউটিউব অ্যাডসের কম্পিটিশন কম। ঠিক আছে। Yep. কিন্তু হ্যাঁ? ইউটিউব পেজটা সেটা কি এই যে। গুগল দিয়ে করতে হবে না? কি? সেটা তো অনেক বড়, সেটা দিয়ে তো আচ্ছা ভাই, হুম। আপনি তো জানেন $1000 যে এসইও ব্যাপারটা তো আছে আপনার। তা আমি অ্যাকাউন্টটা এইভাবে করতে চাচ্ছি যে এসইও এন্ড ডিজিটাল মার্কেটিং সার্ভিস। তো দুইটা এসইও দেই আর দুইটা মানে মানে গুগল এদিকে মার্কেটিং সার্ভিস দুইটা দিয়ে রাখি। কিন্তু হ্যাঁ আপনি এটা করা যাবে, কিন্তু এটা একটা গিগের মধ্যে কখনোই শুধু ডিজিটাল মার্কেটিং সার্ভিসটাকে ইনক্লুড করে দেওয়া যাবে না কিন্তু। কারণ ডিজিটাল মার্কেটিং সার্ভিসের জন্য মানুষ কিন্তু ক্লায়েন্টের সার্চ করেন, হয়তো খুব কম সময় করে সার্চ ক্লায়েন্ট করে। ক্লায়েন্ট ডিজিটাল মার্কেটিং বলতে কি অল, আর ক্লায়েন্ট কিন্তু স্পেসিফিকভাবে কোনো সার্চ করবে। আমার ফেসবুক অ্যাডস দরকার, আমি ফেসবুক অ্যাডস থেকে সার্চ করবো। না আমি বুঝাতে পারি, হ্যাঁ। চারটা গিগ দেওয়া যায় না। হুম। আমি তো এসইও গুগল এসইও তো শিখতেছি, তা আমাকে তো দুইটা স্পেস ফাঁকা রাখতে হইতেছে না এসইও এর জন্য। তা আমি দুইটা গিগ দিব। এখন এই আচ্ছা। দুইটা গিগ আমি কি কি দিব সেটা বলুন। এখন একটা আমি চাইতেছি যে ইউটিউবটা দেই, হ্যাঁ যেহেতু ইউটিউব এসইও। লং টার্ম ক্লায়েন্ট থাকে, মান্থলি বেসিসে থাকে, আর হচ্ছে গুগল অ্যাডসেন্স দিয়ে যাচ্ছি। ফেসবুকটা টোটালি পুরো ফেসবুকটা থাকবে, যদি কেউ যদি চায় তার তখন সেক্ষেত্রে ঢুকাই দিই। হ্যাঁ আমি মেইনলি গুগল অ্যাডস দিয়ে কাজ করতে চাচ্ছি আর ইউটিউব। এই দুটো হ্যাঁ? বেশি ভালো লাগছে। আমাদের এসইও দিয়ে কোনো লাভ নেই। কেন যাবে না? যাবো আচ্ছা, এখানে এসইও কোর্সটা যে সার্ভার সেটা কি করবে, আপনি করবেন? না, এটা আমাদের অনেক ভাই আছে। এসইও শেখেন, পরে শিখেন, আগে ইনকাম করেন, ইনকামের টাকা থেকে করেন। যা আছে তা দিয়ে শুরু করি। হ্যাঁ যা আছে এটাই তো এটাই মনে করেন যে যা কিছু আছে তাই দিয়ে রাখি। হ্যাঁ, আমরা আগেই শিখে এসেছি। এইটা ভাই আপনার এই কোর্সটা এটা কয়েকদিন আগে এই ভিডিওটা করা হলো সবাইকে নিয়ে। হ্যাঁ এটাই 1 নম্বর ভিডিও। আমি এই একবারে সবগুলো দিয়ে দিই। এগুলি বর্তমানে অনেকগুলি অ্যাকাউন্ট আমার খোলা আছে। দেখেন এইটা আজ আমি সবগুলোকে দিই, তারপর বলি। কয়টা ভিডিও? দেখেন না কতগুলো ভিডিও হয়, অনেকগুলো আছে। মেলা ঝামেলা। পোর্টফোলিও চলে যায় একসাথে। এক্সাম যাবে নাকি এবার? এক্সাম চাইলে যে টেস্ট ফর্মটা ফিল আপ করতে হবে, এই ফর্মটা ফিল আপ করলে আপনার নাম দিয়ে ফিল আপ করে ফোন নাম্বার দিয়ে করবেন, ও নিজেই আপনাকে ফোন দেবে। পার টেস্টের জন্য বেশি নেবে না, 150-200 টাকা নেবে। সবগুলা ভিডিও আগে দেখতে হবে। রাইট, একটা করে দেখতে হবে। হ্যাঁ, দেখার পরে তারপর আবার মানে স্টেপ বাই স্টেপ শুরু করতে হবে। ফাইবার ডিসকাস কিসের টেস্ট না? এটাই ফের কিসের টেস্ট নিবে আপনার ফাইবার স্কিলের উপর, অনেক টেস্ট দিতে হয়। স্কিলের উপর নিবে। যেখানে যাই সেখানে যাই টেস্ট টেস্ট, পরীক্ষা, ক্লাস টেস্ট। কি নতুন শব্দ টেস্ট আছে রে এখানে, টেস্ট। যাই হোক সমস্যা নেই। টেস্ট ওই যে ওই ভদ্রলোক দিয়ে দেবে, 150-200 টাকা নেবে। ওই কি সবগুলোই টেস্ট দেয়? হ্যাঁ সবগুলো দেয়। এই এক্সাম যারা ভাড়া পাওয়া যাবে। পাসওয়ার্ড টাসওয়ার্ড দেওয়া লাগবে? না না না, ও এনিডেক্সের মাধ্যমে দিবে বা জুমে এসে দিবে। তাহলে দেখেন মার্কেট প্লেস বুঝে দিই। এটা হলো
দেখেন শোনেন ভালো করে শোনেন, এটা হলো ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট, আচ্ছা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট সেট আপ এটা। তারপরে হচ্ছে গিগ ক্রিয়েট, ফাইবারে গিগ দেওয়ার, গিগ যে আপনি দিবেন সেটা কীভাবে টাইটেল অপটিমাইজেশন করবেন অপটিমাইজেশন। সেটা। তারপর হচ্ছে গিগ ক্রিয়েটের সেকেন্ড পার্ট এটা, মানে গিগ অপটিমাইজেশনের সেকেন্ড পার্ট এটা। তারপরে এটা হলো গিগ ডেসক্রিপশনের পার্ট, এটা হলো ফাইবার গিগ সেক পার্ট, ঠিক আছে। তারপর হচ্ছে এটা গুগল অ্যাডস পাবলিশডের, এই যে গুগল অ্যাডস ক্রিয়েটের গিগ, গুগল অ্যাডস পাবলিশডের গিগ। আপনি যখন একটা গিগ দিয়ে ফেলবেন না, ক্রিয়েট করবেন একটা গিগ, যখন দিয়ে দিবেন সেট আপ দিবেন, যখন ফাইবারে যখন দিয়ে দিবেন তখন আপনি ফেসবুক অ্যাডসও পারবেন, ইউটিউব এসিও পারবেন, সবাই পারবে, বুঝতে পারছেন। তারপরে হচ্ছে যে পেওনিয়ার অ্যাকাউন্ট অ্যাড করা, ক্রিয়েট করা, পেওনিয়ার অ্যাকাউন্ট সেট আপ করা, দেন পেওনিয়ার ফাইবারের মধ্যে অ্যাড করা, পেমেন্ট যে নিয়ে আসতে হবে। তো এই পেওনিয়ার কিন্তু এখন করার দরকার নেই, এটা আপনি চাইলে পরে করতে পারবেন, $50 আগে ইনকাম করে তারপর, এটা এখন করার দরকার নেই। ফাইবার অ্যাকাউন্টে ক্রিয়েট করলেন, ফাইবার অ্যাকাউন্টে এখন অ্যাক্টিভ থাকতে হবে, সেই অ্যাক্টিভ থাকার নিয়ম কি সেটা এইটা দেখবেন। রিফ্রেশার। তারপর হলো ফেসবুক অ্যাডসের বায়ার কমিউনিকেশন, এটা অলরেডি দিয়ে দিয়েছে আগেই, যাই হোক এটা ফেসবুক অ্যাডসের পোর্টফোলিও, বাকিগুলো দেবো, এগুলো পরে দেওয়ার কথা ছিল, আগেই দিয়ে ফেলছি, সমস্যা নেই। এগুলো টেস্ট ফর্ম, ফাইবার যদি গিগ দেওয়ার সময় যদি টেস্ট চায়, যদি টেস্ট চায় বলবে টেস্ট টেকেন, যদি বলে তাহলে আপনি টেস্ট দিবেন, কিন্তু প্রোফাইলে কিন্তু একটা টেস্ট দেওয়ার অপশন আছে, সেটা দেওয়ার দরকার নেই, এটা প্রোফাইলে পাবেন, টেস্ট টেকেন অপশনটা প্রোফাইলে পাবেন, প্রোফাইলে দেওয়ার। আর একটা হলো ফাইবারে গিগ পাবলিশ করে দেওয়ার আগে একটা টেস্ট চাই, যদি ওই টেস্টটা চাই তাহলে এই টেস্ট ফর্মটা ফিল আপ করতে হবে, ঠিক আছে। ফাইবারের গিগটা যে আপনি ফাইবারে দিলেন, দেন তারপরের কাজ কি ওই গিগ নিয়ে, এই জন্য গিগটা একটু মার্কেটিং করতে হবে, কোথায় করবেন এই বিষয়টা আমি এখানে দেখাইছি। তারপরে ফাইবারের গিগের ব্যানার এসিও করতে হবে, ঠিক আছে। গিগটা ব্যানারটা যখন আপনি ক্রিয়েট করবেন সেটার এসিও, ফাইবারে যে ডেসক্রিপশনটা ব্যবহার করবেন সেই ডেসক্রিপশনে এখানে একটা আমি ডেমো দিছি, এই ডেসক্রিপশন আপনি আপনার মতো করে লিখবেন, আমি একটা আইডিয়া দিছি আপনাকে। ফাইবারে আপনি যা কিছু করবেন সেগুলো কিন্তু অন্যান্য ফাইবারের গিগগুলো দেখে, অ্যাকাউন্ট দেখে আইডিয়া নেবেন, কারণ না দেখলে কিন্তু অন্য কারো যদি আপনি আইডিয়া না নেন আপনি কি লিখতে পারবেন, লেখা সম্ভব না। কিন্তু যাই করবেন, গিগের ব্যানার ডিজাইন করবেন, আপনার সার্ভিসের উপর আরও তো মানুষ গিগ দিছে, তারা কীভাবে ব্যানারগুলো করছে, তারা কোন ধরনের ডিজাইন ফলো করছে, সেগুলোকে দেখলে আপনার কাছে আইডিয়া চলে আসবে। কিন্তু যদি আপনি না দেখেন তাহলে আপনি কী দিবেন আপনি নিজেও মনে করেন যে মাথা আপনার শেষ হয়ে যাবে আর কি। ফেসবুক অ্যাডসের গিগ পাবলিশড, ফাইবারে ফেসবুক অ্যাডসের গিগ কীভাবে পাবলিশ করবো, তারপর হলো ফাইবার ডিসকাস আর একটা ভিডিও দেওয়া আছে, তাহলে কি প্রথম থেকে স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো দেখবেন। আর আমাদের আগামী ক্লাস থাকতেছে, সেগুলো আবার চেক করাবেন কীভাবে, এই যেমন একটা ফাইবার এখন ক্রিয়েট করছেন, সেট আপ করছেন, সেটা চেক করাতে হবে না। চেক করানোর যে নিয়ম সেটা হলো আপনাকে একটা ডক্স ফাইল নিতে হবে, হ্যাঁ, ড্রাইভে যাবেন, ড্রাইভে থেকে একটা ডক্স ফাইল নেবেন। কি চেক করার কথা? না ফাইবারে প্রোফাইল পিকচার দিছেন, ফাইবার ডিসপ্লে নাম দিছেন, ডেসক্রিপশন দিছেন, সেগুলো ভুল ভাল হলো কি না আবার ও আচ্ছা আচ্ছা। সেগুলো একটু চেক করাবেন, চেক করাইতে হবে না, কারণ আপনাদের তো সবার ল্যাপটপ নাই, যাদের ল্যাপটপ আছে তারা নিয়ে আসতে পারেন, সমস্যা নেই। যাদের নাই তারা কি করতে পারেন, একটা ডক্স ফাইল নেবেন, ডক্স ফাইল নিয়ে এই ফাইলটার মধ্যে আপনি এই যে ফাইবারে যা কিছু করছেন কপি করে দিন। কপি করে না, একটা স্ক্রিনশট নেবেন। আচ্ছা। এই যে ধরেন যে এই যে আপনার প্রোফাইলে গেলাম, এই যে প্রোফাইলে আসছি, এই যে প্রোফাইলে একটা পিকচার দিয়েছেন, নাম লিখছেন, এই যেটা আপনার সার্ভিসের আপনি স্কিল নাম দিয়েছেন, এটা একটা স্ক্রিনশট নিলেন। এটা আপনার এখন ভাই আপনার কাছে? না এটা হলো গ্রাফিক ডিজাইন, এখানে ওই যে সাইদির দিলেন, তাই না। দেওয়ার পর এখানে আপনি কন্ট্রোল-S দিয়ে ইমেজটা সেভ করে আপনি এখন এই স্ক্রিনশটটা যেখানে আপনার সেভ হলো সেখানে আসেন। কোনটা গেল ভাই স্ক্রিনশট? এই যে স্ক্রিনশট ফাইল চ্যাপ্টার 5টা এটা না? ভাই তা আমি কি টাকাবো? হ্যাঁ আপনি আসেন, সমস্যা নেই। যাই হোক আপনার যেখানেই থাকে স্ক্রিনশটটা, ঠিক আছে, আমার ডেস্কটপ সেভ হয়েছে, আলাদা দেখতে। এই যে এটা ডেস্কটপে আসছে, তাহলে এখান থেকে কপি করেন বা কাট করেন, সমস্যা নেই। ধরুন কপি করলাম, কপি করে আপনি কোথায় রাখবেন, ডক্সে, এইভাবে আপনি সেভ পেস্ট এভাবে রাখবেন, হ্যাঁ, এভাবে যতগুলো করবেন এভাবে রাখবেন, ঠিক আছে, একটার পর একটা। এখন আপনি আসার আগে, আপনি অফিস আসার আগে এই ফাইলটার অ্যাক্সেসকে আমাকে আবার দিতে হবে, নাহলে তো আমি এবার চেক করতে পারবো না। এই ফাইলটা আপনি শেয়ার থেকে, এই যে রেস্ট্রিক্টেড থাকবে, রেস্ট্রিক্ট থেকে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, এখানে ক্লিক করে আপনি এডিটরে ক্লিক করে দেবেন। এডিটর কিন্তু অবশ্যই করতে হবে, না হলে কিন্তু আমি এবার আবার পারমিশন চাবে। এডিটর করে দিয়ে এই যে কপি লিঙ্কে ক্লিক করে এই লিঙ্কটা আমার টেলিগ্রাম অ্যাকাউন্টে পার্সোনালি আপনি দেবেন, গ্রুপে দেবেন না, পার্সোনালি দেবেন। দেন আমি আবার নেক্সট ক্লাসে সেগুলো আবার একটু চেক করবো, যদি কোনো সমস্যা থাকে সেটা চেক করি। এভাবে কিন্তু আমাদের যে আমাদের এসিওর কিন্তু
5 থেকে 6টা ক্লাস হবে আরও। এই ক্লাসগুলোর মধ্যে এগুলো কমপ্লিট করে নিতে হবে, তা নাহলে কিন্তু আপনি এর ক্লাস যখন আমাদের শেষ হয়ে যাবে, তখন আমাদের এসিও শেষ, যখন আমাদের শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনাদের তো এই যে একটা টাইম আপনারা পেলেন, এই টাইমটা তো আর যে কোনো সময় পাচ্ছেন না। তো আপনার সঙ্গে আমার সাথে আপনি যদি কথা বলতে চান, টেলিগ্রামে মেসেজ দিবেন, এটা নিয়ে ঠিক আছে। কিন্তু যদি আপনি কোনো কিছু দেখাতে চান, কোনো কিছু সাক্ষাতে কথা বলতে চান, সেক্ষেত্রে তো আপনার আমাদের এর পরের ব্যাচ কখন আছে সেটা তো আপনি জানেন না। আপনার বিকেলে আসতে হবে, হয়তো আপনি আসছেন, আমি ক্লাসে চলে আসছি, আমি এখন ক্লাস থেকে বের হলে না আপনার সাথে কথা বলবো, বিষয়টা এরকম আর কি। তাই কি এই যে যেহেতু এই ক্লাস কয়েকটা আছে, এই সময়ের মধ্যে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা, সেট আপ করা, গিগ দেওয়া, সব কিছু কমপ্লিট করে ফেলেন, তাহলে আপনাদের জন্য সুবিধা, আমার জন্য সুবিধা। তাহলে ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকলো। সকালে ভালো থাকেন, সুস্থ থাকেন, কথা হবে নেক্সট ক্লাসে।